থ্যাংক ইউ রাসেল ভাই। মোস্ট এই কাহিনীটি আসলে মানে আমি একটু আগে পেয়েছি আর কি, জি। তো এর জন্য একটু সময় নিলাম। না, কোনো সমস্যা নেই। এটা আমাকে পাঠিয়েছে ফারহান ইব্রাহিম নামে একজন। সে পাঠিয়েছে পলাশনগর পল্লবী থেকে, জি মিরপুরে। আচ্ছা, তো আমি ওর কাহিনীতে চলে যাচ্ছি। জি প্লিজ। আচ্ছা, ওখানে ওরা মুভ করে 2012 সালে, এবং তার আগে নাকি ওই জায়গাটা পুরোপুরি মানে 2012 আগের দিকে ডোবা ছিল, এবং অ্যাকচুয়ালি ডোবা বললে ভুল হবে, ঝিল টাইপের ছিল আর কি। এবং সেখানে মানে মাটি ভরাট করে করে পরবর্তীতে ওই মানে জায়গাটা ডেভেলপ করা হয় আর কি। তো যখন ওখানে আপনার মাটি ফেলে তখন নাকি অনেক ইনসিডেন্ট হতো এরকম। এর আগেও আমি শুনেছি বিভিন্ন জায়গা নিয়ে যে মাটি ফেলার সময় বিভিন্ন সমস্যা হয়, এবং অনেকে নাকি স্বপ্ন দেখতো যে একটা বুড়ি তাদেরকে স্বপ্নের মধ্যে ওয়ার্ন করতো যে মানে যারা কাজ করছে তাদের নাকি ওয়ার্ন করতো এখানে না করতে, এটা আমার জায়গা। তো তারপরে তো মানুষ ডেভেলপমেন্ট তো সব জায়গায় হতেই থাকে। তো ওই জায়গায় নাকি বাচ্চারা নামলে পানিতে হারিয়ে যেত। ওটা নাকি বেশ মানে এই জায়গাটা এটার জন্যই ছিল যে বাচ্চারা ওই ঝিলে নামলে হারিয়ে যেত, এবং বেশিরভাগই যারা হারিয়ে যেত তাদের মানে অনেকের কথা আছে যে পায়ের নিচে কেউ টান দিয়ে নিয়ে যেত। এরকম কাহিনী অনেক শুনেছি এর আগেও আমাদের। এমনকি আপনি জানেন যে আমাদের মোহাম্মদপুর লালমাটি এলাকাতেও এটা এরকম কথা প্রচলিত আছে। যাই হোক, তো এটার একটা প্রুফ হিসাবে সে বলেছে যে একবার দুইটা ভাই গোসল করছিল, তো একজন এরকম আপনার হঠাৎ করে পানির তলে চলে যায়, আর আরেকজনও ডুবে যাচ্ছিল। এই সময় একজন পথচারী সেখান থেকে তাকে সেভ করে, এবং তাকে যখন মানে ওঠানো হয় তখন সে বলছে যে তাদের পা ধরে একটু টানছে পানির নিচে। এই কাহিনীগুলো বলার কারণ হচ্ছে যে এই ঘটনার সাথে এগুলোর কিছু লিঙ্ক আছে আর কি এটার সাথে। এবং ওই বাচ্চাগুলো যখন মানে ভেসে উঠতো তখন নাকি ঠিক সোজা ভাবে ভেসে উঠতো পানির তল থেকে, একদম মানে সোজাসুজি ভেসে উঠতো আর কি। তো যাক, এইভাবে আর কি ওখানকার কিছু ঘটনা প্রচলিত আছে। তো ওখানে জায়গাটা এরকম ভরাট হয়। তো ওরা যখন 2012 সালে ওখানে মুভ করার পরে ওই বাসাটা আর কি ও যাওয়ার পরে নাকি প্রথম ফিল করতো যে কোন একটা হাঁটছে রাতের মধ্যে, মনে হতো যে তার আশেপাশে কেউ আছে, কারো উপস্থিতি সে ফিল করতো আর কি আশেপাশে। তো সবসময় একটা অস্বস্তি ফিলিংস নিয়ে থাকতো। তো একদিন রাতে নাকি সে আপনার ঘুমিয়ে আছে, ঘর অন্ধকার, মানে হালকা আলো আসছে জানলা দিয়ে আর কি। তো এরকম সময় হঠাৎ দেখে যে তার যে পড়ার টেবিল, সে টেবিলের উপরে একটা কালো রঙের বেড়াল, মানে বেড়াল বুঝতে পেরেছে ফার্স্ট আকৃতিতে, কারণ এটা ছিল কালো রঙের একটা বেড়াল, এবং চোখ দেখে এবং এই দেখে মানে জল করছে আর কি। তো ও তাকাতে বিড়ালটা তার দিকে তাকায়, এবং উইদিন ম্যাটার অফ ফ্লিক, মানে চোখ ফেলতে না ফেলতে বেড়ালটা ওখান থেকে লাফ দিয়ে ঠিক বিছনার সামনে চলে আসে। এসেই নাকি যখন ল্যান্ড করে তখন একটা কালো বস্তুতে পরিণত হয়, লাইক মানুষের মতো আকৃতি। মনে হচ্ছে যে কালো একটা জব্বা বাল খেল্লা পরা কোনো কিছু। এবং এটা সেকেন্ড আরেকটা লাফ দেয়, এবং সেটাতে নাকি সে মশারি ভেদ করে ঠিক ওর শরীরের উপর এসে পড়ে, এবং শরীরের উপর পড়েই যেন ওকে আপনার মানে ওর ভেতরে ঢুকে যায় এরকম একটা ব্যাপার। এবং সে তার সেন্স অনেকটাই মানে হারিয়ে ফেলে, কথা বলতে পারছিল না, ঘুমাচ্ছিল জাস্ট লাইক বোবায় ধরার মতো। এবং এই সময় নাকি সে তখন টান দিয়ে তার নিজের গেঞ্জি ছিঁড়ে ফেলে শরীর থেকে, এবং নিজের বুক খামচাতে থাকে সে। আচ্ছা, হ্যাঁ। তো এরকম একটা পর্যায়ে মানে সে খুব কষ্ট পেতে থাকে, এবং হঠাৎ তার কিছুটা সেন্স হয়, সে দোয়া পড়ার চেষ্টা করে আয়াতুল কুরসি, এবং আয়াতুল কুরসি কিছুটা পড়ার পরই নাকি তার শরীরটা হালকা হয়ে যায়, সেটা ছেড়ে দেয় তাকে। আচ্ছা। তো পরদিন সে তার মাকে এটা বলে যে এরকম হয়েছে। তো তার মা তার কথা বিশ্বাস করে না, সে ঘামচির দাগ দেখে তাও বিশ্বাস করে না, কারণ তার মা মনে করে যে তার আগে নানার বাসায় থাকতো, সেখান থেকে এখানে আসছে, হয়তো সেই বাসার প্রতি তার একটা মায়া লেগে আছে, এবং সে এই কারণে ওখানে চলে যেতে চায়। এইসব কারণে মা বিশ্বাস করে না কথাটা। তো যাই হোক, তারপরও ও প্রচন্ড ভয় পায় ঘরটার ভেতরে। তো নেক্সট যেটা হয়, ও নাকি স্বপ্নে দেখে একটা ছোট বাচ্চা তাকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, আচ্ছা বাসাটা তোমার না, আচ্ছা এখানে চলে যাও, এখানে থাকবে না। এবং বাচ্চাটা খুব ছোট রাসেল ভাই, লাইক নবজাতক বাচ্চার মতো। এটা তো স্বপ্নের মধ্যেই ভয় পেত, এবং এইটা দেখার পর স্বপ্নটা তার ফ্রিকোয়েন্ট হওয়া শুরু করে, সে বেশ ভয় পেতে থাকে। তো একদিন সে দেখে এরকম সময় যে এই যখন এরকম ভয় পাচ্ছে, একদিন বিকালবেলা নাকি ঠিক মানে আসরের পরে আর কি, একটা মানে যখন নাকি পড়তে পারে এরকম সময় সে এসে তার রুমে হঠাৎ ঢুকে দেখে যে একটা বাচ্চা বসে আছে সেখানে, বাচ্চা বসে আছে এবং তার দিকে দেখে হাসছে।
এবং সে এই সিনটা থেকে সে এক দৌড়ে জায়গা থেকে ঘর থেকে বের হয়ে যায়, বের হয়ে যে সে বটি নিয়ে আসে দৌড় দিয়ে রান্নাঘর থেকে। তার মা দাঁড়ায় ছিল, মা বলতেছে কি হয়েছে, সে কোনো উত্তর না দিয়ে বটি নিয়ে আসে দৌড় দিয়ে পাগলের মতো সে তার বিছানার মধ্যে কোপ মারতে থাকে বটি দিয়ে। তো এরকম একটা সিচুয়েশন আসা হয়, তার বাবা মা মানে বেশ টেন্সড হয়ে যায়, কি ব্যাপার এরকম করতেছে কেন ছেলে। তো তার একটা হুজুর ছিল ওই বাসার পাশে, সে হুজুরকে নিয়ে আসে। সেই হুজুরের নাকি আর কি কিছুই আছে, তিনি নাকি এরকম মানে জিন ভূত এগুলো, মানে জিন ভূত বলতে কি জিন আর কি, পজেশন ছাড়াতেন আর কি, যে রোকেয়া করতেন আর কি, যেটা রোকেয়া করতেন। এবং ওই হুজুরের নাকি একটা স্ত্রী এরকম মারা গেছে ওনার এই রোকেয়ার প্রসেসের কারণে। আচ্ছা, তো ওনাকে জিজ্ঞেস করা হয় যে এখানে সমস্যাটা কি, তিনি বলেন যে অবশ্যই বাসার সমস্যা আছে। বেসিক্যালি বাসাটা করা হয়েছে এমন একটা জায়গার উপরে যেখানে নাকি এরকম বাচ্চারা ডুবে মারা গেছে এখানে এই জায়গাটায়, এবং এই বাসাটা এইভাবেই আর কি প্রবলেম আর কি, এখানে জায়গাটা ঠিক না। তো যাই হোক, হুজুর নাকি বাসার মধ্যে কিছু আপনার ওদের ফ্ল্যাটে কিছু পেরেক দোয়া পড়ে পুঁতে দেয় ওই জায়গায়, এবং ওইখানে নাকি ততদিন মানে ওর রুমটাতে আর তখন কিছু দেখছিল না। বাট নেক্সট যে জিনিসটা হয়, ও নাকি একদিন দেখে যে বাসার থেকে এরকম বারান্দায় দাঁড়ায় ছিল, বারান্দায় দেখে যে উপর থেকে একটা কি চুলের মতো এরকম পড়ে আছে নিচে। তো সে থেকে বাসায় দৌড়ে চলে আসে। চলে আসার পর মানে আসলে প্রবলেমটা রুমে তেমন হচ্ছে না, ওর তো বারান্দায় দেখছে। আচ্ছা, এবং ওর রুমের মধ্যেও সে একটা এক্সিস্টেন্স মানে মনে হয় কেউ একজন আছে এরকম লাগে আর কি। তো ও নাকি একদিন বলে এরকম যে ওর ওই ইসে যে আমাকে এরকম ডিস্টার্ব করো না, কেউ হলে তোমার দরকার হলে তুমি এখানে শুয়ে থাকো, এখানে বসে থাকো, বাট আমাকে ডিস্টার্ব করো না তুমি, এরকম বলে। তোমাকে আমি মিষ্টি খাওয়াবো, সে নাকি এরকম বলে। অনেকের কাছে শুনে যে এসব জিনভূত মিষ্টি খায়। তো এটা বলে নাকি সে ওই তার ইসের উপরে ওই যে ওই আলমারির উপরে সে মিষ্টি রাখছে, একটা কালো জাম রেখে সে রাতের বেলা আপনার ঘুমাইছে আর কি। তো সকালবেলা নাকি দেখে যে তার আম্মা তাকে খুব ডাকতেছে যে উঠো উঠো, ভয়ের তো চোখ ওর মায়ের। কি হয়েছে, সে উঠছে পর কি হয়েছে বলে যে ওর আম্মা নাকি বলতেছে যে ওই ড্রয়িং রুমে তার আম্মা গেছে, তার আগে নাকি তার আম্মা যখন ড্রয়িং রুমে নামাজ পড়তেছিল একবার, তখন নাকি দূরে দেখছে যে সোফার মধ্যে সোফার কালারের কিছু একটা বসা, সোফার কালারের সাথে মিলে ভয়ঙ্কর ব্যাপার এটা, হ্যাঁ, জাস্ট লাইক ওই কালার। বাট ওই দিন সকালে যেটা হচ্ছে, ওর আম্মা রাত্রেবেলা যাচ্ছিল রান্নাঘরের দিকে, ভোরের দিকে যাওয়ার সময় দেখে যে সোফার ওখানে বসা একটা সাদা কাপড় পরা কিছু একটা বসা, চেহারাটা খুবই বিদঘুটে একটা চেহারা। সে নাকি তার মাকে বলতেছে যে মিষ্টি সরাইছিস কেন, এটা দেখে নাকি। এবং মানে উনি তো জানতেন না নিশ্চয়ই মিষ্টির ব্যাপার বা এরকম কোনো কিছু জানতেন না, রাইট। তো উনি নাকি এটা শুনে ভয় পেয়ে গেছে হঠাৎ করে এরকম একটা কিছু দেখে, মানে সাদা কাপড়ের মধ্যে কালো চেহারা, বিদঘুটে চেহারা খুবই। তো উনি সাথে সাথে দোয়া পড়ে উঠছে, দোয়া পড়ার সাথে সাথে নাকি ওইটা মানে ভ্যানিশ হয়ে গেছে, মানে রান্নাঘরের দিকে ভ্যানিশ হয়ে গেছে। তো ছেলেকে বলছে, ছেলেও গেছে রান্না করে। ছেলে নাকি তার মাকে জিজ্ঞেস করছে তুমি মিষ্টি সরাইছো কেন, তো বলে আমি এখানে মিষ্টি রাখছিলাম। হ্যাঁ, তো তুমি সরাইছো নাকি? তার মা নাকি বলছে হ্যাঁ আমি মিষ্টি সরাইছিলাম, এখানে মিষ্টি দেখে একটা প্লেট দেখে সরাই রাখছি। ঠিক আছে, তো যাই হোক, তো এরপরে ওই যে দোয়া দুরুদ আরো পড়ার পর ওই বাসায় ওই ফ্ল্যাটে ওরা আর কি তেমন একটা কিছু দেখে নাই। বাট ওই বাড়ির সম্বন্ধে আরো কিছু ঘটনাও আমাকে বলছে যে ওই বাড়ির ছাদের উপরে নাকি একজন লোক থাকতো। সে আপনার একদিন দেখে যে গাছের পাশে, তাদের যে উপরে গাছ আছে ছাদের মধ্যে বিভিন্ন গাছ রাখা, তো ওগুলোতে সার দেওয়া হয়, গোবর। তো উনি নাকি একদিন রাতের বেলা উঠে দেখে যে ঠিক গাছের পাশে কি যেন একটা নড়াচড়া করতেছে, টবের কাছে সাদা কিছু। তো উনি কিউরিয়াস কি নড়তেছে, উনি তাকায় দেখে যে একটা মানুষ মনে হয় সাদা কাপড় পরা। উনি ফার্স্টে মনে করছে কেউ নাকি, তো উনি ডাক দিছে এই কে। তো উনি যখন ডাক দিছে তখন নাকি ফিরে দেখে কি একটা জিনিস এরকম করে হাত দিয়ে গোবর খাচ্ছে এবং চেহারাটা একদম কালো কুচকুচে। তো উনি যখন ডাক দিছে ওনার দিক একবার তাকায় নাকি লাফ দিছে ছাদের উপর থেকে। উনি নাকি মানে থতমত খেয়ে উনি পাশে যে উকি দিছে, উকি দিয়ে দেখে যে আপনার ওই কার্নিশের উপরে বসে আছে ওইটা। আচ্ছা, ভয়ের চোটে উনি ভেতরে ঢুকে আসছে আর উনি বাইরে যায়নি। এরপরে নাকি ওই ছাদের লোকটা মাঝে মাঝে দেখতো, এটা উনি দেখছে এরপরে যে ঠিক আগুনের মতো আর কি, কুণ্ডুলির মতো ছাদের এই পাশ থেকে ওই পাশে দৌড়ায় গভীর রাতে যায়। তো উনি তখন বাধ্য হয়ে ওই যে স্পিকারে আর কি ওই কালাম পাক চালায় দিছে। এটা চালায় দেওয়ার পর থেকে উনি ওটা দেখেন, ওইটা যখন চালায় দেয়। আর তারপর থেকে সে আপনার ওই হয়ে আর কি আপনার চুপচাপ শুয়ে থাকতো, ওদিকে রুকিয়ে দিত না রাতের বেলা।
তো ও বলছে যে এই ধরনের জিনিস নাকি এখনো ওইখানে কম বেশি দেখা যায়। তবে যে জায়গাটার কথা সে বলছে রাসেল ভাই, মানে এখন যেহেতু সে বলছে আমি বলতেছি, ওই জায়গার আশপাশ দিয়ে কিন্তু আমি চলাফেরা করছি কয়েকদিন রাসেল ভাই। জায়গাটা আসলেই খুবই মানে হরিবল একটা জায়গা ভরাট করা হয়েছে, এবং ওখানে একটা রাস্তা আছে। ওই রাস্তাটাতে যাওয়ার সময় দেখা যায় হাতের ডান দিকে পুরাটাই লাইক ডাম্পিং গ্রাউন্ড, ময়লা ফেলানো পুরোটা রাসেল ভাই, মানে পুরা জায়গাটাই ময়লা ফেলানো। এবং আপনি ইউ কুড লাইক সেন্স যে রাতের বেলা যদি কেউ চলাফেরা করে, আমি মনে হয় না রাতে গভীর রাতে কেউ চলাফেরা করে ওখান দিয়ে, ইউড সি সামথিং, অবভিয়াসলি ইউড সি সামথিং। মানে এই ময়লাটা কি এলাকাবাসী ফেলে নাকি এলাকার ময়লা টাইপের? ইটস লাইক আপনার যেমন আপনি যাত্রাবাড়ির কাছে যেমন ময়লা ফেলা, ঢাকার ময়লা ফেলা হয়, আমার মনে হয় মিরপুরের ময়লাগুলো ওখানে নিয়ে ফেলা হয় সামথিং লাইক দ্যাট। এবং ময়লা উঁচু হয়ে উপচে রাস্তার দিকে চলে আসছে। রাস্তাটা এমনি কাটা, রাস্তাটা ভাঙা চোরা, আগেও কেটেছে এর আগে এবং নতুন করে কাটছে, এবং পাশে ময়লার ওই ঢিবিগুলো রাসেল ভাই। ইটস লাইক মানে বোঝা যায় যে মানে অ্যাজ পিপল যারা এটার উপর বিশ্বাস করে যে এই ধরনের জিনিসপত্র আছে, তারা অবভিয়াসলি ওই জায়গাটা এড়িয়ে চলবে রাতের বেলা। ওকে রাসেল ভাই, যে ঘটনাটা আজকে বলবো, এই ঘটনাটা আসলে একজন মানুষের বলা, যিনি আপনার এই ধরনের কাজকর্ম করেন, মানে মানুষের এই পজিশন ছাড়ান, জিন ভূত ছাড়ান। ওনার ঘটনাটা একটু ডিফারেন্ট ভাবে বলি, ওনার মুখ থেকে শোনা। উনি একবার দুপুরবেলা শুয়ে আছেন আর কি, এই সময় ওনার কাছে আর কি একজন আসেন, একজন মানে বৃদ্ধ লোক এসে বলেন যে আমি আপনার কাছে আসেন, অমুক আছেন কিনা বাসায়, আপনি কি করছেন, এসে আপনার সাথে কথা বলতে চাই, আপনি কি ব্যস্ত বা এসে? তো উনি বলেন যে না আমি আছি, কি ব্যাপার? বলে যে আমি আপনার কাছে এসেছি একটা সমস্যা নিয়ে, যে আমার ছেলে সে অনেক অ্যাবনর্মাল বিহেভিয়ার করে, আমি শুনেছি আপনি এই ধরনের জিনিসের চিকিৎসা করেন, তো আমি মানে ওর ব্যাপারটা নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই। উনি বলেন যে দেখেন আমি চিকিৎসা করি, মানে এটা আমার পেশা ঠিক না, এটা আমি মানুষের উপকার করি। মানুষের হয় মানে মানুষ অনেক প্রয়োজন হয়, আমার আলাদা প্রফেশন আছে, আর এটা হচ্ছে আমি এক্সট্রা করি। তো বলে যে না মানে আমার বাসায় মানে আমি তো আসলে অন্য ধর্মাবলম্বী, আপনার ধর্ম আমার ধর্ম এক না, রিলিজিয়ন, বাট তারপর আপনার কথা শুনে আমার ইচ্ছা হয়েছে আপনার সাহায্য নেই। আমার পরিবারে যদিও সেটা মানে না খুব একটা যে অন্য কোনো ধর্মের কাউকে নিয়ে আসা, বাট স্টিল আমি চাই যে আপনি একটু থাকেন সেরকম সময়। আচ্ছা, তো উনি বলে কি সমস্যা আপনার ছেলের? বলে আমার ছেলের সমস্যাটা একটু অন্যরকম। সে একটা বিশেষ ইনসিডেন্টের পরে সে ডিফারেন্ট হয়ে যায়, এবং তারপর থেকে তার মধ্যে উদ্ভট সব আচরণ ভর করে, সে পাগলের মতো আচরণ করে, মাঝে মাঝে এমন কিছু করে বসে যেটা নাকি সাধারণ ভাবে সে করতো না বা সাধারণ মানুষও করে না। উনি বলতেছে যে কি করেন আপনার ছেলে? আপনার ছেলে তো সাধারণ কোনো মানসিক সমস্যা হতে পারে। বলতেছে না, মানসিক সমস্যা ঠিক না, ওর জিনিসটা মানসিক সমস্যার মতোও না। জিনিসটা আমাদের কাছে মনে হয় যে, এবং আমাকে বলেছে মানে ওনাদের যারা চিকিৎসা করেন তার মধ্যে একজন ওঝা টাইপের, তিনি বলেছেন যে তাকে আত্মা পজেস করেছে, মানে আত্মা তার উপর ভর করেছে। তো বলে সে কি করে? বলে যে ধরেন রাতের বেলা হঠাৎ করে ঘুমাতে থাকবে, এবং সে পাগলের মতো অবস্থা, তাকে এখন আটকেই রাখতে হয় আমাদের। ঘুমাতে থাকবে, ঘরের মধ্যে উঠে মানে দেখা যাচ্ছে যে এমন কিছু ভাঙচুর করে মানে বলার মতো না, তাকে পাওয়া যায় না, মাঝে মাঝে মানে উধাও হয়ে যায়, এরকম একটা জিনিস। আচ্ছা, তো যাই হোক, তো উনি বলে আচ্ছা ঠিক আছে, ওই লোকটার বিশেষ রিকোয়েস্টে উনি রাজি হয় একসময় যে ওনার বাসায় যাওয়ার জন্য। যেটা হয় উনি বলে যে কি ব্যাপারে? বলে যে আমাদের একটা মানে ক্ষণ আছে, কাল ক্ষণ, মানে যে সময় আমরা এই চিকিৎসাটা করি, এরকম একটা সময় আপনি আমাদের এখানে একটু প্রেজেন্ট থাকবেন আচ্ছা আমার সাথে। তো ওনাকে অনেক রিকোয়েস্ট করবো, উনি যায়। তো যে দেখে রাতের বেলা একটা বাসাটা আপনার মানে ঢাকার একটু রিমোট অঞ্চলে, সেখানে তো ঢাকার মধ্যে আর কি একটু মানে একটু অন্য সাইডে ঢাকার ইসা। তো উনি যেখানে যায়, যে দেখে যে একটা বাসাটার আপনার মানে সেটাকে বলা হয় সেমি পাকা, মানে দেয়াল ঘেরা টিনের ছাদালা একটা বাসা। তো সেখানে ওনাকে বসতে দেয়, প্রচন্ড ধূপের গন্ধ যার ভেতরে, ধূপ জ্বলতেছে। এরকম সময় 2-4 জন মানুষ বসা, হালকা আপনার আলোতে বসে আছে। তো একজন মানুষ সে বসে আছে, একটা ছেলে মানুষ, তার চুলগুলো বেশ বড় বড়, এবং আপনার মানে চুল দিয়ে সে মাথা ঢেকে বসে আছে, এবং তার ঠিক সামনেই একটা মহিলা বসা, সে মহিলার হাতে একটা ঝাড়ুর মতো, সেটা নিচে বসে আছে, ধূপ জ্বলছে হালকা, ছোট যে পৃথিবীর মতো জ্বলতেছে রুমের ভিতরে। তো তাদেরকে বসতে দেয়, বসতে দেওয়ার পর তখন বলে যে কি হয়েছে? বলে যে এর কাছে এর উপর আত্মা ভর করছে, এবং আমি আত্মাগুলাকে আনবো এবং তার আত্মাকে আমি ছাড়াবো এখান থেকে, আত্মাকে সরাইতে হবে। তো যাই হোক, ওখানে প্রসিজার শুরু হয়, সবাইকে বলে যে তোমরা সাবধানে বসো, কারণ আত্মা দুষ্ট আত্মা অন্য ঘাড়েও ভর করতে পারে, এরকম কিছু। তো যারা বসেছিল তাদের মধ্যে একজন উঠে চলে যায়। যিনি গিয়েছিলেন, যিনি আর কি কাহিনীটা শেয়ার করছেন, উনি তো আসলে ভয় পাওয়ার মতো মানুষ না, কারণ উনি এই কাজগুলোই করেন, অন্য প্রসিজারে করেন। উনি বসে আছেন। তো ওই সময় হঠাৎ করে দেখে যে ঘরটা বন্ধ করে সে মানে তার মতো আর কি প্রসিজার শুরু করে দেয়। একটা পর্যায়ে দেখে যে আপনার ঘরের মধ্যে যে পিদিম গুলো আছে সেগুলো নিভু হয়ে যায়,
এবং হঠাৎ করে দেখে ঘরে কোনো একটা সাইড থেকে এখানে বাতাস ঢোকার মতো কোনো অবস্থায় নেই আসল ভাই। সেখানে মানে রুম গুলো একটার পর একটা রুম এরকম আর কি সংখ্যা। হঠাৎ করে দমকা বাতাস এসে যে পিদিম ছিল সেগুলো নিভে যায়, ওখানে নিভে যায় এবং ঘরের মধ্যে কেমন শিশির 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 মানে নাকি কণ্ঠে বা এভাবে করে কেউ কথা বলছে টেনে টেনে বলতেছে আমাকে কেন আনা হয়েছে এখানে, আমি এখানে আসছি, আমাকে জোর করে কেন আনা হয়েছে, এই ধরনের কথাবার্তা বলতেছে। তো উনি যেটা বললো যে এটা বেশ কণ্ঠটা বেশ পৈশাচিক মনে হয়েছে ওনার কাছে, এটা স্বাভাবিক মানুষের পক্ষে এটা বলা এরকম করা সম্ভব না, এটা না পুরুষ না নারী এরকম একটা কণ্ঠ, এবং ওনার লাইফে এরকম কণ্ঠ উনি কিছু শুনেছেন, বাট এটা একটু এক্সট্রিম পর্যায়ে ছিল আর কি। তো উনি শোনার পর উনি মানে বুঝতে পারেন সামথিং, উনি যেহেতু নিজে কাজ করেন যে সামথিং ইভিল ইজ হিয়ার, এবং সেটা কোনো একটা এন্টিটি। যাই হোক উনি তখন ভাঙছেন না ব্যাপারটা, উনি শুনছেন, শোনার পর দেখলো যে অনেক রকম প্রসিজার হলো এবং অনেক ভৌতিক ব্যাপার স্যাপার, যেমন কানের পাশ থেকে শব্দ যাচ্ছে, মনে হচ্ছে কেউ ফস করে নিঃশ্বাস ফেলতেছে কানের কাছে, এরকম কিছু। তারপর অনেক বাক বিতণ্ডা যে চলে যা এসে যাওয়া হলো না। এক সময় অনুষ্ঠানটা হয়ে গেল, ওনাকে সরাতে পারলো না। তো যার বাবা সে বলতেছে যে তুমি আপনাকে বলতেছে অনুষ্ঠান শেষ হলে যে আপনি কি বুঝলেন, আপনি কি বললেন যে কিছু বুঝিনি, আমি যেটা বুঝেছি যে আপনার ছেলে কোনো কিছু দ্বারা আসর করা, আপনারা যেটা বিশ্বাস করেন সেটা আপনাদের বিশ্বাস, ওই অন্য ভদ্র মহিলা যেটা আপনাকে বলেছে যে এটা কোনো আত্মার কাজ, আমার মতে কোন একটা এন্টিটির কাজ, কোন একটা শক্তি আছে আর কি, অশুভ শক্তি যেটা ওকে ই করছে, আমি আত্মা বলবো না বাট অশুভ শক্তি। যাই হোক, কিন্তু এইভাবে তো আমার পক্ষে সম্ভব না, আপনার এই প্রসিজারের মাধ্যমে আপনি আপনার ছেলেকে নিয়ে আসবেন, আমি দেখবো। তো ওনার ছেলেকে উনি ওইভাবে তো ওনার বাসা আনতে পারে না, তো ওই ভদ্রলোকে একবার যায় ওনাদের বাসা, যে ওনাকে কিছু প্রসিজার বলে যে আপনাকে এই জিনিসগুলো ফলো করতে হবে, আপনার ছেলেকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এই ধরনের জিনিসগুলো করবেন না, এবং আমি তখন দেখবো। তো উনি একদিন সিদ্ধান্ত নেয় ওনার বাসায় থাকার থেকে এবং ছেলের সাথে কথা বলার। উনি একদিন রাতে একা যায়, ওই ছেলের পাশের রুমটাই ওনাকে থাকতে দেয়, এবং উনি তখন রাতের বেলা ওনার নামাজ শেষে উনি বলে যে আমি দেখা করতে যাবো আপনার ছেলের সাথে। তো দেখা করার জন্য যায়, তো দেখে যে ছেলেটা বসে আছে। তো ওনাকে বলে যে উনি যখন যায়, যাওয়ার পর বলে যে একদম ডিরেক্টলি নাম ধরে জিজ্ঞেস করতেছে যে তুই এখানে কেন আসছিস, তুই আমাকে ছাড়াইতে আসছিস, তুই আমাকে ছাড়াইতে পারবি না, এই ধরনের কথা বলে। তো উনি বলে যে আমি ছাড়াতে আসছি না কি করতে আসছি, দ্যাটস দ্য থিং, সেটা পরে দেখা যাবে, বাট দ্য থিং ইজ তুমি একে ধরে বসে আছো কেন, এটা তো আসলে ইসের ব্যাপার, আর আমার তো মনে হচ্ছে যে তোমার আসলে কোনো মানে সেই ধরনের খুনই নাই। তো বলতেছে যে সেই ধরনের কিছু আছে কিনা সেটা তুমি পরেই বুঝতে পারবা, এরকম কিছু তাকে থ্রেট দেয় সেই হ্যানত্যান। তো যাই হোক, উনি দেখে যে অনেক বিদঘুটে আচরণ করে এসে, তো উনি যেটা করে উনি ওনার দোয়া পড়া বা যেগুলো করার ওনার যে প্রসিজার গুলো সেগুলো ওই ছেলেটার সাথে করে, এবং করার পর ছেলেটা মোটামুটি দেখা যাচ্ছে ওই সময় বেহুশ হয়ে পড়ে যায়, তার ভেতরের যে ইটা কমে যায়। তো এরকম উনি ওই দিন তাকে ঝেড়ে আসে, এরকম আরো 2-1 দিন ছাড়ার পরে ছেলেটা একটু নর্মাল স্টেজে যখন আসে কিছুদিন পরে, এর মধ্যে রাসেল ভাই তাদের মধ্যে এই ধরনের এগুলো খুব বোরিং প্রসিজার বলা। তো যেটা হয়, হ্যাঁ, কয়েকদিন পরে ছেলেটা একটু স্বাভাবিক পর্যায়ে চলে আসে, পাগলামিও কমে যায়। আচ্ছা, এবং উনি তখন ওই ছেলেটাকে একটা সুস্থ মোমেন্টে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, না হাউ ডিড ইউ বিকাম লাইক দিস, তোমার বাবা মা যতটুকু মনে করতে পারে তোমার ব্যাপারটা, তোমাকে গ্রামে গেছিলা তুমি, এবং তোমাকে হঠাৎ করে রাতের বেলা মানে ভোরবেলা তোমাকে পুকুর পাড়ে পাওয়া যায়, এরপর থেকে তোমার এই অবস্থা। তো ছেলেটা তখন বলে যে হ্যাঁ আমার মনে আছে, যে আমার কিন্তু আমি ভুলে গেছিলাম বাট আমার এখন মনে আছে। এটা হচ্ছে ঘটনা, কিন্তু এখান থেকে শুরু রাসেল ভাই। ছেলেটা যেটা তাকে বলে ঘটনাটা, যে আমি যখন গ্রামে যাই, মানে সেই ছেলেটা উনি বলতেছে তার মতো করে আপনি বলছেন, আমি যখন গ্রামে যাই তখন আসলে আমি গেছিলাম যে বেড়াতে, আমার পরীক্ষা শেষ, এসএসসি পরীক্ষা শেষ তখন, মানে আমি একদমই ইয়াং, আমি তখন গ্রামে বেড়াতে গেলাম, এবং আমার ইচ্ছা ছিল যে আমার চাচা বাড়ি, কাকা বাড়ি, তাদের যে কাকা হয় নাকি জ্যাঠা বলে তারা বলে, তাদের সাথে দেখা করা হয় ফ্যামিলিতে। তা আমি যখন নাকি এসে নামি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে একদম গধূলির মতো সময়, নৌপথে গেছিল আর কি। তো ওখান থেকে নেমে আমি হেঁটে হেঁটে আসতেছি, তো হঠাৎ করে একটা রাস্তার পাশে বসে আছে তার বন্ধু স্বপন নামে তার একটা ফ্রেন্ড ছিল, স্বপন বসে আছে। তো স্বপনকে দেখে আমি বললাম যে কিরে তুই এই গধূলির সময় সন্ধ্যার সময় এখানে বসে আছিস কেন, কি ব্যাপার? সে বললো যে আমি বসে আছি, আমি মনে করছিলাম তুই আসবি, আমি আসবো এটা তুই কেমনে জানবি, তো তোর জানার কথা না, আমি আসতেছি তুই কেমন। যাই হোক, তাদের মধ্যে স্বল্প ছোটখাটো কথাবার্তা, তারা হাঁটা দেয়, এবং হাঁটতে হাঁটতে একসময় মানে অন্ধকার নেমে আসে। তো যেখান থেকে আসতেছে রাসেল ভাই, ওই নদীর ঘাট থেকে তাদের বাসাটা বেশ অনেক দূর। ওর মধ্যে একসময় চিন্তা হয় যে আমি যে পুরো রাস্তা দিয়ে আসতেছি, আমার পরিচিত মানুষ কাউকে দেখলাম না, এত দূরে নদীর কাছাকাছি স্বপন এসে বসে আছে, কেমন ব্যাপার স্যাপার। এবং স্বপন তার সাথে কথাবার্তা কম বলতেছে। তো এমনি গল্প করতে করতে স্বপন তাকে বলে, তখন রাত হয়ে যায়, চাঁদ উঠে গেছে, তখন বলতেছে যে আমাদের এখানে ওদের বাসার ওই যাওয়ার সময়
একটা পুরানো বাড়ি পড়ে, জমিদার বাড়ি। তো বলে যে ওই জমিদার বাড়ি একটা বদনাম আছে যে জমিদারের ছেলে, জমিদারের মেয়ে একটা ছেলের সাথে প্রেম করতো ওখানে, এবং জমিদার তো সেটা মেনে নিবে না, সাধারণ ফ্যামিলির একটা ছেলে, তো তাদের বিয়ে হয় না আর কি। তো মেয়েটা যেটা করে যে ওদের এই জমিদার বাড়ির ছাদ থেকে ওই একটা ফোয়ারা আছে, ওই ফোয়ারার মধ্যে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করে আর কি। এবং ওই মেয়েটা মরার পরে এই জমিদার আর কি আস্তে ধীরে পরে ভারতে চলে যায় আর কি। তো ওই বাড়ির পাশ দিয়ে আসতেছে, এবং ওইটা এখন পুরাই মানে পরিত্যক্ত সম্পত্তি ছিল আর কি, ওইটাতে কেউ থাকে না, ওইটা এমনি পড়ে রয়েছে। তো ওকে যাচ্ছে, তো ওই জমিদার বাড়ির পাশ দিয়ে যেতে হয়, পাশে একটা উঠানের মতো আছে, উঠানের মাঝখান দিয়ে যেতে হয়। তো ওকে বলতেছে যে যখন ওখানে আসছে এসে বলতেছে একটু দাঁড়া, এখন দাঁড়াই, দেখ আকাশে চাঁদ উঠছে, খুব সুন্দর লাগতেছে, শান বাঁধানো ঘাটটাও সুন্দর অনেক। তো ও দেখে বলতেছে হ্যাঁ খুবই তো সুন্দর। তো বলতেছে যে বিড়ি খাবি নাকি? তো বলতে না আমি বিড়ি খাবো না। হ্যাঁ, তো তারা এসে গল্প করতেছে টুকিটাকি কথা। তখন বলে যে তুই জানিস যে এখানে যেরকম মানুষ মারা গেছে, হ্যাঁ তার আত্মা এখানে ঘুরে ফিরে। ওকে এটা বলতেছে। ও বলে কিসের আত্মা? এই আত্মা ফাত্মা এগুলো আমি বিশ্বাস করি না, আর এগুলা কিছুই নেই, আজ আমাকে ভয় দেখানোর চেষ্টা করিস না। তো বলতেছে না তুই এখানে তো ভয় পাবি এখানে থাকলে। তো তর্ক বিতর্ক সে বলতেছে যে আমি এখানে এমনি রাত কাটাতে পারি, আমার কোনো ভয় নাই, মানে যে নাকি ইসের থেকে আসছে বলেছিল। তো বলে তুই রাত কাটাতে পারলে তুই এখানে 2 ঘন্টা একা থেকে দাঁড়া, আমি ওখানে আসি। তো বলে যে তাহলে বাজি কি করবি, মানে একটা বাজি লাগে দুজনে, লাগার পরে বলে আচ্ছা ঠিক আছে আমি থাকবো। বলে যে ওইখানে যাবি, উপরে রুমটাতে উঠবি, উঠে খুলে ওখানে থাকবি, তাহলে দেখবি এসে। তো ও ওই বাজি অনুযায়ী ও উপরে উঠে চলে যায়। উপরে উঠে সেই এই করিডোর ধরে ওই রুমেই যায়। রুমে যা দেখে যে দরজাটাও খোলা, দরজা লাগানো নাই, দরজাটা জাস্ট ভেড়ানো। তো ওইটা সরায় রুমে ঢুকে দেখে বেশ পুরানো হয়ে গেছে, একটা সোদা গন্ধ ভেতরে, বিছানার মধ্যে কিছু নাই। এসে তো বসে থাকে বিছানার মধ্যে, বসে বসে চিন্তা করতেছে যে আমি কিসের থেকে মানে আসলাম, কি ব্যাপার, এসে দেখা ওর সাথেও দেখা হলো স্বপ্নের সাথে, যেটা দেখা হওয়ার কথাও না। হঠাৎ করে ও শুনতেছে যে ওর কানের কাছে কেউ এরকম করে বাতাস দিচ্ছে কানের কাছে, তাকে দেখে কেউ নেই। আবার দেখছে মনে হচ্ছে কেউ হাঁটতেছে বারান্দার মধ্যে, পিছ পিছ করে, মানে পা টেনে টেনে হাঁটতেছে, এরকম শব্দ। এখন ও চিন্তা করতেছে রাত হয়ে গেছে এবং চাঁদও মেঘে ঢেকে গেছে, বেশ অন্ধকার। তখন ওর রাসেল ভাই ভয় লাগা শুরু করছে, মানে গা ছমছম করা শুরু করছে, যে বাসাটায় কেউ নাই, এবং পুরো বাসাটা মানে খা 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 করতেছে পুরো জায়গাটায়, এবং ওই কানের কাছে বাতাস। এদিকে ও চিন্তা করতেছে যে 2 ঘন্টা সময় তার সে দিয়ে আসছে, 2 ঘন্টা না থাকলে নিজেও ভীত প্রমাণিত হবে। তো সে ওখান থেকে মানে ওই রুম থেকে আস্তে করে হেঁটে বেরোয় দেখে কেউ নাই। আবার যে বসে, তো যখন বসে আছে হঠাৎ করে ওর মনে হয় যে ওর পায়ের মধ্যে হঠাৎ করে মানুষের একটা স্পর্শ, এটা তো সে ভয় পেয়ে যায়। তাকায় দেখে কেউ নাই, এবং একটু পরে দেখে যে মানুষের ওই যে হাসাহাসি যে কথা মানে করতেছে এরকম একটা শব্দ, এবং নারী কণ্ঠের। এবং এটা শুনে সে মনে করেন যে বেশ ভয় পায় যে নিচে এখানে কে, মেয়ে মানুষের কণ্ঠ। তো উঠে সামনে যে ওই যেখানেটায় দেখে যে খাট ছিল আর কি, ফোয়ারা ছিল যেখানে, ওই জায়গায় মানে একটা ইসের মতো জল, মানে একটা কি বলে চৌবাচ্চা টাইপের আর কি। ওইখানে যে দেখে যে কিছু ছায়া মূর্তি দাঁড়ায় আছে, মানে ক্লিয়ার মানুষের মতো না, ছায়া মূর্তি দাঁড়ায় আছে, এবং দেখে মনে হচ্ছে যে কোনো মেয়ে মানুষ হবে এখানে, এবং একজন না 2-3 জন ছায়া মূর্তি। এটা দেখে ও খুবই ভয় পেয়ে যায় আসলে। ও দৌড় দেয় ওখান থেকে, এবং দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নামে, কোনো হাতছায় পাঁচড়ায় নামে পড়তে সে দৌড় দেয়, মানে পড়েও যায়, আবার দৌড়ায়, এরকম করতে করতে সে দৌড়ায় যায় দেখে বেশ অনেক দূর দৌড়ায় যায়, গ্রামের ওই পথ দিয়ে দৌড়াইতে থাকে সে। এবং ওর মাঝে মাঝে মনে হয় ঠিকই ওই হাসির শব্দটা আছে আশেপাশে, কানের কাছে হাসির শব্দ। দৌড়তে আস্তে দেখে যে পুকুরের পাড়ে ওর ফ্রেন্ডটা বসে আছে পর ও দৌড় দিয়ে যায়, যে বলে যে এই ওট ধরে বলতেছে কেন, কি তুই ভয় পেয়েছিস? বলে যে হ্যাঁ। বলে কি দেখে ভয় পেয়েছিস? বলে যে এরকম আসছে। তো দেখো ওই ফ্রেন্ডটা হাসা শুরু করছে, হাসতে ফ্রেন্ডটা বলে যে তুই যদি জানতি যে এই পুকুরে আমারও চুবায় মারছে কয়েকদিন আগে। হ্যাঁ, এটা শোনার পর ওর গা সিরিয়াস কাটা দিয়ে উঠে, এবং ও নাকি দেখে আমার নিজের গুজবাম্প হচ্ছে। তো ও যখন এই বন্ধুটাই কথা বলে, দেখতে পাচ্ছি এখনো মনে হয় আপনার আমার নিজেরই গুজবাম্প হচ্ছে, কারণ আমার নিজের তখনই গুজবাম্প হয়েছিল। তো ও যখন এটা শুনে, ও নাকি দেখে যে ওর যে বন্ধুটা, তার শরীর তো পানি পড়তেছে, পুরো সারা শরীর থেকে পানি পড়তেছে, এবং সে তার দিকে তাকায় আছে, এবং কেমন যেন একটা বিচিত্র একটা লুক দিয়ে তাকায় আছে, যে মানে কষ্ট নেওয়ার চেহারা এরকম একটা। এটা দেখে নাকি সে চিৎকার করে উঠে ওখানে পড়ে যায়, এবং তারপর থেকেই নাকি তার আর ওই স্মৃতির কিছুই মনে নেই, ভাষা কিছু জিনিস মনে পড়ে। তো ওই যে যিনি ওর চিকিৎসা করতেছিলেন, তিনি পরে দেখেন, উনি যেটা পরে বলেন যে যেটা হয়েছিল এটা হচ্ছে ওনার পরে ভেঙে বলা জিনিস, যে ওই ছেলেটা, ওই যে তার যে সাথে যে ছেলেটাকে নিয়ে গেছিল, এটা ছিল মানে ওনার বিশ্বাসে, ওনার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ওটা ছিল কারিন হচ্ছে একজন মানুষ। বহুদিন আগে কিন্তু এই সম্পর্কে অনেক কিছু বলেছিলেন, প্রত্যেকটা মানুষের সাথেই তাদের কারিন থাকে। আমাদের ধর্মেও বলা আছে যে প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিনা সাইন থাকে, এবং সেটা মানুষকে যত মানে তার রিপুর যে বাজে যে কাজগুলো সেটা
এটাতে অ্যাসাইন করে, মানে মানুষকে উদ্বুদ্ধ করে। এবং অনেকে সুইসাইড কমিট করলে তার সাথে যে ক্যারিনটা আছে সেই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং অনেক সময় মানুষকে দেখানোর চেষ্টা করে যে ওই মানুষটাই ওখানে ঘোরাফেরা করতেছে, এবং সেটাতে মানুষ অনেক সময় মনে করে যে আত্মহত্যাকারীর আত্মা মনে হয় ঘুরতেছে। তো সেই কারিনটা নাকি ওকে বলছে যে ওই হুজুর যিনি বলছিলেন যে ওর সাথে শুধু একটা কারিন না, ওর সাথে 2টা কারিন ভর করেছিল ওইখানে ওর উপরে, এবং ওকে বেশ বাজেভাবে এগুলা উত্ত্যক্ত করত এবং ওকে ছেড়েও যেতে চায় না। তো সেই হুজুর তখন তিনি বললেন যে আসলে মানে প্রপার কিছু প্রসিজার ছাড়া তো পুরোপুরি রেমেডি দেওয়া সম্ভব না, তবে অ্যাজ এ হিউম্যান বিং উনি তাকে কিছু আমল এবং এই বলে দেয় যেটা করলে সে মোটামুটি এটার থেকে দূরে থাকতে পারবে। বলে যে ওই ছেলেটা তখনও মানে বলছে যে তার পেছনে ওইটার একটা আপচাই থাকবে, কিছুটা থেকেই যাবে যেহেতু, কারণ উনি পুরো চিকিৎসাটা করতে পারবে না। এবং বাবু এটা কি মানে ক্ষতিকারক বলবেন তো আপনি? অবশ্যই ক্ষতিকারক। মানুষের এটা অনেকের যারা এই আসরের মধ্যে পড়ে যায়, কারণ অনেকের কারিন কিন্তু রাসেল ভাই, আমি শুনেছি যে কারো কারিন আছে। এরকম কি কখনো হয় যে কারিন উপকার করে? উপকারকারী কারিন তো খুব, যদি কোনো নেককার মানুষ হয় তারটা হলেও হতে পারে, নট শিওর, কারণ হয়তো খুব নেককার মানুষের কারিনের কাজগুলোকে যেহেতু সবসময় সে ভালো কাজই করতেছে এবং হি ইজ ইনটু দ্য ভেরি গুড থিং, এবং তিনি চলে যাবার পরেও তার কারিন তার হয়তো ভালো কাজ করতে পারে না, কিন্তু বাট সাধারণ মানুষের কারিন সাধারণত মানুষকে খারাপ জিনিসে উদ্বুদ্ধ করে সবসময়। যাক রাসেল ভাই, এই কাহিনীটা আমি বলবো, এটা হচ্ছে রুবায়েতের কাহিনী। রুবায়েত এর ছদ্মনাম, জাস্ট নাম এটা মানে বলার জন্য বললাম, কারণ কাহিনী অনেক সময় দেখা যাচ্ছে মানে অনেকে সিমিলারিটি ধরে ফেলে যেটা কার জীবনের কথা। এনিওয়েজ, রুবায়েত ও যখন ইউনিভার্সিটিতে পড়তো ওই সময় ওর অ্যাফেয়ার ছিল, এবং অ্যাফেয়ার এক পর্যায়ে ওরা বিয়ে করে আর কি। তো বিয়ে করে, এটা নিজেদের অ্যাফেয়ার ম্যারেজ ছিল, ফ্যামিলি অনেকটা এটা মেনে নেয় না, সো শেষ পর্যন্ত আর কি মেনে নেয়। সো অ্যাকসেপ্ট করার পরে ও চলে যায় অস্ট্রেলিয়াতে, আর ওর ওয়াইফ থাকে নিজের বাসায়। বাট দ্য থিং ইজ ওয়াট, যে এরকম অবস্থা ওর ওয়াইফ কনসিভ করে মানে থাকা অবস্থায় আর কি। তো ওই সময়টা মেয়েটা ওর মায়ের বাসায়, মানে ওর ওয়াইফ তার মায়ের বাসায় পার করে আর কি। তো লাস্ট স্টেজ যখন চলে আসে, লাস্ট 1-2 মাস বাকি, লাস্ট টাইমে, তখন নাকি ওর রুবায়েতের ফ্যামিলি প্রেশার দেয় যে তোমাকে চলে আসতে হবে আমাদের বাসায়, এবং ওদের ফ্যামিলিতে আর কি আছে, মানে মুরব্বী যে দাদির বাড়িতে যে আসলে মানে তাদের বাচ্চা হবে, এটা নাকি ওদের ফ্যামিলির মানে একটা নিয়ম আর কি, আচ্ছা কালচার। তো এই কালচারে রাজি হয়ে লাস্টে ওরা মানে আসতে বাধ্য হয় আর কি। রুবায়েতের ওয়াইফকে বলে যে তুমি চিন্তা করো না, তোমার কাছে জিনিসটা বেশ আনইউজুয়াল লাগতে পারে, আমি চলে আসবো এর মধ্যে, আমি এর মধ্যে আসবো, যেভাবে হোক দেশে আসবো। এনিওয়েজ, তো ওর ওয়াইফ ওর দাদা বাড়ি মানে রুবায়েতের বাড়িতে চলে যায়, রুবায়েতের দাদা বাড়ি যেটা আর কি, যেখানে ওদের নিয়ে যায় ঢাকার বাইরে কোন একটা জায়গায়। এন্ড ওরা ছিল আর কি আপনার ফ্যামিলিগত ভাবে বেশ মানে একটু পশ পিপল, যাদের আর কি মানে বেশ ঐতিহ্যবাহী ফ্যামিলি ওখানে, আচ্ছা বেশ বড় বাড়ি। তো ওখানে চলে যায়, ওখানে যে থাকে, এবং প্রথম দিকে ওর কাছে বেশ ভালোই লাগে বাড়িটা, খুব মানে সুন্দর বিশাল বাড়ি, বাড়ির সামনে দিঘি আছে, তারপর আরো অনেক কিছু আর কি বাসাটার সামনে, এবং রুবায়েতের আম্মা ওকে খুব কেয়ার করে নিয়ে। তো যেটা হয় যে ওই বাড়িতে যখন থাকে, তো 2-1 দিন পরে রুবায়েতের আম্মু আর কি বলে যে তুমি যদি ইউজ টু ফিল করো একা থাকতে, তাহলে তুমি একা থাকো রুমে। তো বলে যে আচ্ছা, আমি একা থাকাটা বেটার ফিল করি, তার কাছে এটা মানে ভালো লাগে বেশি। সো ওকে একটা রুম দিয়ে দেওয়া হয়, রুমটা বেশ বড় একটা রুম, এবং আপনার ওপরতলায় আর কি, দোতলায় রুম, এবং বেশ ভালো ফার্নিশড এন্ড এভরিথিং। তো ওখানে যখন ও থাকে, রাতের বেলা ঘুমাতে যায়, তো ওর শাশুড়ি ওর সাথে অনেকক্ষণ গল্প গুজব করে লাস্টে রাতে চলে যায়। আচ্ছা, তো চলে যাওয়ার পর ওর হাজবেন্ডের সাথে কথা বলে ফোনে, কিছুক্ষণ ফোনে কথা বলে রাত্রেবেলা থাকে। কাজের মেয়ে আছে, বলে যে নক করলে দরজার বাইরে কাজের মেয়ে থাকবে। তো রাত্রেবেলা শুয়ে আছে, তো ঘুমায় গেছে আর কি। তো ফার্স্ট দিন যেটা সে ফিল করে, তো অনেক রাত্রেবেলা ও দেখতেছে যে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, যে ঘরের মধ্যে অসম্ভব ঠান্ডা, মানে বেশ শীত তো তখনকার যে সময়টা, এটা মানে শীতের সময় না আর কি, লাইক আপনার ঠান্ডাও না গরমও না, এরকম একটা সিচুয়েশন। এই সময় হঠাৎ করে বেশি ঠান্ডা, এবং ঠান্ডার জন্য বা একটা চাদর গায়ে নিয়ে নেয়, চাদর নেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওর ঠান্ডাটা মানছে না, বেশ মানে কাঁপুনি উঠে যাচ্ছে, এরকম অবস্থা। তো সে এক পর্যায়ে বিছানার চাদরও গায়ে নিয়ে নেয়, পেঁচায় নেয় আর কি। আচ্ছা, হ্যাঁ, পেঁচায় নিয়ে শুয়ে আছে, এবং এই সময় দেখে যে ওর মনে হয় যে ওই পাশে যে জানলাগুলো আর কি রুমে, হঠাৎ করে যে বেশ ডার্ক হয়ে গেল। মানে মানুষ যেমন লাইট কমায় দিলে যেরকম হয়, যে ধরেন একটা বাসার মধ্যে যদি টেবিল ল্যাম্প থাকে, টেবিল ল্যাম্পটা যদি কেউ মানে রেগুলেটর দিয়ে আলো কমায় দেয়, সেরকম একটা মানে
ভাব মনে হচ্ছে বাইরের যে আলোটা আছে, বাইরে হালকা একটা আলো থাকে সবসময়, সে আলোটাও কমে যাচ্ছে। তো এখনো ভয় পাওয়া শুরু করে, বেশ ভয় পাওয়া শুরু করে। এবং এই সময় ও খেয়াল করে যে ওর যে পায়ের থেকে, মানে পায়ের কাছটা যে খাটের, সেটার থেকে বেশ খানিকটা দূরেই হচ্ছে দরজা। সেখান থেকে মনে হচ্ছে কেউ একজন হেঁটে আসতেছে কাছে, এবং বেশ মানে আর কি স্মুথ, মানে আসাটা খুব স্মুথ, মানে হেঁটে হেঁটে আসার মতো না, ভেসে ভেসে আসার মতো। এবং ও খেয়াল করে যে একদম কাছে চলে আসে ওর খাটের পায়ের কাছে, এবং ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে করে ঘুরে তার বাম দিকে আসতে থাকে। এবং এটা ও বুঝতে পারে যে এটা একটা ছায়া মূর্তি, একটা অবয়ব টাইপের কিছু। এটা ঠিক মানে মানুষের মতো মনে হচ্ছে, যে লাইক কোনো কিছুর উপর যে যেমন অনেকে মানুষে ভূত সাজে না, লাইক ক্যাসপার টাইপের উপরে কাপড় দিয়ে দিলে মনে হচ্ছে ঠিক কালো একটা অন্ধকার, এরকম কিছু একটা তার পাশে। এবং ও মুখ দিয়ে শব্দ বের করতে যায়, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, গলা দিয়ে সাউন্ড করতে যায়, তখন এক পর্যায়ে ও ভাবতে থাকে ওই অবস্থায় যে আমি কি স্বপ্নে দেখতেছি, আমাকে কি বোবায় ধরছে। হ্যাঁ, সে এরকম ভাবতে থাকে, কিন্তু সে পরে বুঝতে পারে না সে বোবায় না, সে পুরোপুরি হুঁশে আছে, মানে সেন্সে আছে, তার সেন্স ঠিক আছে। কিন্তু সে দেখতেছে এরকম করে তার পাশে চলে আসতেছে। তো অনেকক্ষণ চেষ্টা করতেছে চিৎকার করে, গোঙানোর পর একসময় তার গলা দিয়ে সাউন্ড বেরোয়, তো জোরে চিৎকার করে ওঠে। এবং এই গোঙানোর শব্দ বা চিৎকারে ওই পাশ থেকে কাজের মেয়েটা এসে দরজা নক করে, এবং সে উঠে যায়। উঠে যে কাজের মেয়েটা ঢোকার পর কাজের মেয়ে লাইট জ্বালায়, দেখে রুমের ভিতরে কিছু নাই, রুমটা মানে এরকম খালি। তো সে মানে খুবই হয়ে যায়, এবং সে কাজের মেয়েকে বলে যে তার মাকে ডেকে আনতে আর কি, মানে শাশুড়িকে। এবং শাশুড়ি চলে আসে, বলে কি হয়েছে, তো বলে যে এরকম মানে ভয় পেয়েছে। তো ভয় পাওয়ার পর শাশুড়ি বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কালকের থেকে এখানে একা রাখবো না, তুমি আমার রুমে থাকো। তো সে বলে না আম্মা, আপনার রুমে থাকার দরকার নেই। তো শাশুড়ি বলে তাহলে আমি তোমার সাথে থাকবো, একা থাকার দরকার নেই এখানে, তুমি এখন প্রেগনেন্ট এসে। এবং শাশুড়ি বেশ জোর করেই বলে, সে বলতেছে যে আম্মু আমি আজকে ভয় পেয়েছি, কি হয়েছে, ওকে, হ্যাঁ এটা হয়তো আমি স্বপ্নে দেখছি। বলতেছে না তুমি থাকবে না, আমি একা থাকবো। তো যেটা হয় কি যে ওদের বাসায় ওই একজন ওর দাদির সাথে একটা বোন টাইপের কেউ ছিল, সে এর পরদিন ওর ওয়াইফের সাথে কথা বলে, রুবাইয়াতের ওয়াইফের সাথে কথা বলে, গল্প করতে করতে বলে যে এই বাসায় তো অনেক স্টোরি আছে, এটা রুবাইয়াতের অমুক দাদা কিনছিল আরেক কিসের কাছ থেকে, অনেক পুরনো বাড়ি ছিল, সেটাকে তারা বাড়িটাকে রিনোভেট করছে, এবং এইখানে অনেক ইতিহাস আছে, অনেক কিছু দেখে। এখানে গুপ্ত ধন, যে ওটা মঠ নাকি বলে সেটা ছিল, হ্যাঁ আচ্ছা, সেগুলো এখনো আছে, মানুষ বলে সেগুলো পাহারা দেয়, হ্যাঁ এই সেই। তারপর তার কোন দাদাকে নিয়ে গেছে, এরকম অনেক কাহিনী শোনে। এইসব কাহিনীতে সে না বেশ ভয় পেয়ে যায় আর কি। সে ভয় পেয়ে যায়, সে বলে রুবাইয়াতের মাকে যে আম্মা এখানে আমি আসলে থাকতে চাচ্ছি না, আমার ভয় লাগে। ওনার নিজেরই ভয় লাগছে, আমার ভয় লাগে, আমি চলে যাই। বলে না বাবা, এটা তো যাওয়া যাবে না, মানে কথা হয়ে যাবে, ফ্যামিলিতে সবাই এরকম এখানেই হয়েছে, বাচ্চা সবাই এখানেই হয়, এবং মানে বাচ্চা হলে এখানেই হতে হবে, এটা ট্র্যাডিশন আমাদের, এখানে থাকবা তুমি, কোনো অসুবিধা না, আমি তোমার সাথে আছি। তাহলে তুমি তোমার আম্মাকে আনো এখানে, তারপরেও এখানেই থাকতে হবে। আচ্ছা, তো সে চিন্তা করে যে তাদের তো এমনিও খুব মানে ভালো, মানে খুব ওয়েল অর্গানাইজড ভাবে বিয়ে হয় নাই, তার আম্মাও এরকম আসবে না এখানে। যাই হোক, বেচারি ওখানে থাকে, এবং রুবাইয়াতের আম্মাও সাথে থাকে। তো দেখা যাচ্ছে যে যখন রাতের বেলা শাশুড়ি দোয়াটোয়া পড়ে ঘুমায় গেছে, তো এই সময় আবার সে ওরকম ফিল করে, একসঙ্গের মধ্যে ওর ঘুম আসে না, সে শুয়ে থাকে, এবং সে ওরকম ফিল করে যে রুমের মধ্যে কিছু একটা নড়াচড়া করে, রুমের মধ্যে কিছু একটা মানে আপনার ঘুরে, মনে হয় যে তার খাটের আশপাশ দিয়ে ঘুরে। তো সে খুব ভয় পেয়ে রাস্তা শাশুড়িকে জাগায় দেয়, এবং যখনই শাশুড়ি ঘুম থেকে উঠে পড়ে তখন আর কিছু দেখে না। এবং তারপর এই জিনিসগুলো এত প্রকট হওয়া শুরু করে, ও ভয় পেতে থাকে, সবসময় বাথরুমে যেতেও ভয় পায়। এবং ওর শাশুড়িকে সে সবসময় বলে, তার শাশুড়ি বলেন অনেকক্ষণ রাত জেগে জেগে দোয়াই পড়তো তার সাথে। তো এর মধ্যে একদিন যেটা হয় যে ওর শাশুড়ি ছিল না, সে সন্ধ্যার দিকে মনে হয় ঘুমাইছিল একটা রং টাইমে। তো এই সময় সে দেখে, মানে ঘুমের মধ্যে সে ফিল করতেছে, মানে ঘুমটা যখন খুব পাতলা তখন ফিল করতেছে তার মুখের উপরে কেউ একজন ঝুঁকে আসছে, ঝুঁকে এসে বলতেছে যে তোমার পেটেরটা আমি নিয়ে যাবো। ও মাই গড, হ্যাঁ তোমার পেটেরটা আমি নিয়ে যাবো। এরকম করে বলার পর সে ঝট করে ঘুম থেকে উঠে পড়ে, এবং তার ঘুম থেকে ওঠার পরে সে মনে করে যে কিছু একটা ছিল, তার রুমে কেউ একজন ছিল, চলে গেছে, এবং বেশ একটা বাজে একটা কেমন গন্ধ রুমের ভিতরে, খুব বাজে একটা গন্ধ। এবং ও যখন এটা করে, ও মানে দেখে যখন করে মানে আর কি উঠে বসে, এরকম দেখার পরে যে দরজাটা যে ছিল রুমে, ওটা ঠাস করে কেউ লাগায় দেয়, ইটস অ্যাজ ইফ লাইক কেউ দরজা জোরে স্ল্যাম করে লাগায় দেয়। সেটাতেও সে খুব ভয় পায়,
এবং সে উঠে যায় সে ঘর দরজা খুলে দেয় কেউ নাই আশেপাশে, এবং সে আবার ডাকে শাশুড়িকে, এবং সে একটা মানে সিচুয়েশন ক্রিয়েট করে যে আমি এখানে থাকবো না, আমি এরকম শুনছি, এরকম সবাই ভয় পায়। যাই হোক, ওকে নিয়ে আসে, আনার পরে ওকে শান্ত করার চেষ্টা করে, এবং ওর হাজবেন্ডকে বলা হয় যে তুমি পারলে তাড়াতাড়ি আসো, কাজ ওই বলে যে তুমি আসো, আমি এখানে ভয় পেতেছি। যাই হোক, রুবায়েত অস্ট্রেলিয়া থেকে চলে আসে ওখানে। আসার পরে দেখা যাচ্ছে যে রুবায়েত যখন ব্যাক করছে, ও সামহাউ কিছু মানে ধর্মীয় বা ইসের সাথে মিশে, যেমন ওই যে তাবলিগ টাইপের কিছুর সাথে মিশে সে বেশ মানে একটু মুসল্লি হয়ে গেছে আর কি। হি টার্ন ইনটু এ ডিফারেন্ট পায়াস পারসন। হ্যাঁ, মানে আগের মতো, আগে যেরকম হয়তো রক মিউজিক শুনতো, ইটি করতো, ওরকম নাই, মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো জিনিসটা শুনে বলে যে মানে আমি ব্যাপারটা হ্যান্ডেল করতেছি, কি হয়েছে। রুবায়েত যখন আসে তার ওয়াইফকে বলে যে তুমি ঘুমাও রাতে, আমি আসি। তো হাজবেন্ড আসার পর ওর তো সাহস বেড়ে যায় অনেক, সে তো আর ওটা নিয়ে ভয় করে না, ও রিল্যাক্সলি ঘুমায়। তো যেটা হয়, রুবায়েত দেখতেছে, এটা হচ্ছে এখন রুবায়েতের ভাষ্য, যে সে ঘুমায় আছে, হাজবেন্ড ওয়াইফ দুজনে শুয়ে আছে। রুবায়েত রাতটা বেলা দেখে যে ওদের যে বাথরুম, সে বাথরুম থেকে কেউ একজন বের হয়েছে, বের হয়ে লাইক দরজা কিন্তু খুলে বের হয়েছে। হ্যাঁ, মানে ও যেভাবে বর্ণনা দিচ্ছে, কার্পেটের উপর দিয়ে, কার্পেট ছিল রুমে, মানে ঘেসে কার্পেটের উপর যদি কেউ পা এরকম করে করে আসে, একটা লাইক শব্দ হয়, সেরকম এসে ওদের খাটের থেকে 1-1.5 হাত দূরে দাঁড়িয়েছে। দাঁড়ায় বলতেছে ফিস ফিস খ্যাসখ্যাসা গলায়, ওকে বলতেছে যে তোর দাদা নিছিল, আমি তোর বাচ্চা নিয়ে যাব। আচ্ছা, হ্যাঁ, এরকম একটা কথা তাকে বলতেছে, এবং ও কথাটা শুনতেছে। তো রুবায়েত যেটা হয়, সে তো এখন অনেক মানে আসলে পায়াস হয়েছে, এবং অনেক কিছু সে মানে আমল করে, সে তখন বলে যে তুমি কি আমি জানি না, হু আর ইউ। হ্যাঁ, মানে ধর্মীয় বলে যে আমিও আল্লাহর সৃষ্টি, তুমিও আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, তুমি কিন্তু নিজে কেউ না, ইউর নোবডি। তুমি যদি এত সাহস থাকে আমার সামনে আসো, আই ওয়ান্ট টু সি ইউ। আমার সামনে এসে দেখা দাও, আর এখান থেকে তুমি চলে যাও। তুমি আমাকে বদার করা কোনো আল্লাহর সৃষ্টিকে কিছু করার তোমার ক্ষমতাও নেই। হ্যাঁ, আমি দোয়া পড়ে আমার ওয়াইফকে বন্ধ করে দিয়েছি, আমার সন্তান। তো ওই জন্য নাকি চলে যায় ফস করে ওখান থেকে, আর ই করে না। বাট এরকম কিছু তাকে প্রবলেম করতেই থাকে। তো রুবায়েত সিদ্ধান্ত নেয় যে ঘটনাটা কি সে দেখবে। সে একদিন তাদের যে ওই লাইব্রেরি আছে, উপরে একটা লাইব্রেরি ছিল পড়ার, দাদার ওখানে যায়। ওখানে যে সে এরকম মানে ওখানে নামাজ কালাম পড়ে, সে বলছে, তার দাদা বলছে হুজুর নিয়ে আসবে। সে বলছে আমার হুজুর টুজুর লাগবে না, আমার সন্তান ডিস্টার্ব হচ্ছে কোনো ব্যাপার, আমি দেখবো। সে লাইব্রেরিতে পড়ে বসে সে ওখানে দোয়া পড়ে সে কল করে, সে বলে যে আমাকে কেউ ডিস্টার্ব করতেছে এই বাসায়, এবং এসে আমার ওয়াইফকে ডিস্টার্ব করতেছো, আমাকে অনেক কিছু বলতেছো, আমি তোমাকে দেখতে চাই। তো ও হঠাৎ করে, তখন লাইব্রেরি রুম খুব একটা মানে আলো ছিল না, হালকা আলো জ্বলতেছে। এই সময় সে শব্দ পায় যে পিছনে ওই বই শেলফের ওখান থেকে খড়খড় খড়খড় শব্দ হচ্ছে। তারপর সে দেখে একটা ছায়া টাইপের কিছু একটা আসছে, অন্ধকার, ঠিক আলোর কাছে এসে দাঁড়ায় আছে। তো আরো বলে সামনে আসতে, এবং আসার আলোর একটু এদিকে সে দেখে যে একটা চেহারা, সে বুঝতে পারে যে একটা খুব রিঙ্কেল চেহারা, একটা বুড়া মানুষ, বুড়া মহিলা। হ্যাঁ, এবং তার চুল টুল এলোমেলো ভাবে আছে, এবং সে ওখানে দেখে যে মুখটা হা করা, জিভ বের হয়ে কথা বলতে বাঁকা করে। তো ও দেখে রুবায়েত ভয় পায় ঠিকই, মানে মানুষ তো এরকম একটা অতিপ্রাকৃত কিছু দেখলে ভয় পায় ঠিকই, কিন্তু সে বলে তুমি এখানে কি চাও, তুমি আমাকে কেন ডিস্টার্ব করতেছো? সে বলে আমি তোমার ইকে নিয়ে যাব, তোমার দাদা আমার সন্তানকে কয়েকজনকে আটকাইছিল, এবং তাদেরকে সে এখান থেকে বন্দি করে পাঠাই দিছে। তার দাদা হচ্ছে পায়াস ছিল অনেক, বলছে আমি তোমার সন্তানের ক্ষতি করবো। সে বলছে তুমি পারবা না, প্রথমত তুমি এটা সম্ভব না, কারণ তুমিও একজনের সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, তুমি জানো এটার পানিশমেন্ট কি হয়, আর আমার সন্তানের সাথে তোমার কোনো শত্রুতা নেই। সেটা তুমি আমার দাদার সাথে বুঝতে পারতা কি হয়েছে, আমার সাথে না। যার অন্যায় তার কাছে, তুমি আমারটা পারবা না, আমি আল্লাহর নামে তোমাকে বলছি, তুমি চলে যাও। এবং এটাকে রুকিয়া বলে, মানে এই প্রসেসটাকে, এবং সে সাকসেসফুলি কিন্তু রুকিয়া করে, সে করে সাকসেসফুলি, এবং নিজেই করে, এবং এটা কিন্তু করা সম্ভব, এও বলছে, এবং আমি নিজেও জানি এটা করা সম্ভব, ইউ ক্যান ডু দ্যাট। আচ্ছা, আমি এই টার্মটাই জানতাম না। এবং তার সাথে সে তর্কে তাকে পরাস্ত করে, সে এবং কিছু সে মানে এরকম আল্লাহর কালাম বলে তাকে শেষ পর্যন্ত ওখান থেকে সরে যেতে বাধ্য করে। সে তার ওয়াইফকে কিছু নিজেই ট্রিটমেন্ট দেয়, এবং তার সন্তান হয় আলহামদুলিল্লাহ, এবং তার সন্তানের কিছুই হয় না আলহামদুলিল্লাহ, এবং মানে দে আর সেফ
রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে আমাদের ঢাকারই জি। মিরপুরের একটা অঞ্চল থেকে আর কি। তো ওইখানে আপনার একসময় কিছু মেয়ে ছিল, ওরা পড়াশোনা করতো আর কি, এই ধরেন 5-6 বছর আগে কাহিনী, ওদের নাম বলা যাবে না আর কি। এনিওয়েজ, তো পড়াশোনা করতো, ওরা ওখানে থাকতো একটা মেসের মতো করে আর কি, একটা প্রাইভেট বাসাকে ভাড়া করে ওরা স্টুডেন্টরা থাকতো। একবার ওদের মধ্যে একটা বান্ধবী আর কি, সে মানে ওখানে থাকতে থাকতে হঠাৎ করে ওর আচরণে কিছু পরিবর্তন আসে আর কি। আচরণগত পরিবর্তন বলতে যে মানে একটু চুপচাপ হয়ে যায়, সন্ধ্যার সময় একা একা ঘরের মধ্যে গেট লাগায়, হ্যাঁ কি মনে হচ্ছে যে সে পড়তেছে বা সামথিং লাইক দ্যাট, এরকম। তো মানে মনে হচ্ছে যে কোনো একটা সে কোনো প্রার্থনা বা সামথিং করে আর কি, এরকম কিছু একটা। তো জিনিসগুলো সে করতে একদম ডাস্কে, মানে যখন নাকি আপনার সূর্য ডুবে যাচ্ছে গধূলির সময়টা, ঠিক মাগরিবের আগে, ওর সাথে ফ্রেন্ডরা এটা নিয়ে সন্দেহ করে যে কি করে ও, ব্যাপারটা কি। ও একদিন ওর বন্ধুদেরকে বলে যে আমি প্ল্যান চেট করতে চাই, তোরা কে আমার সাথে করবি, মানে পার্টিসিপেট করবি, আমি প্ল্যান চেট করবো। তো ফ্রেন্ডরা অনেকেই এটাতে আপনার আগ্রহ প্রকাশ করে, আবার অনেকে করে না। তো যাই হোক, তো ওরা এরকম একদিন করে, প্ল্যান চেট করে। তো প্ল্যান চেট করার পরে যেটা হয়, যেটা অনেক মনে হয় সিলি, প্ল্যানচেটের ব্যাপারটাকে অনেকে সিলি মনে করে, আসলে জিনিসটা কাইন্ড অফ সিলি টাইপেরই মনে হয়, যে আউইজি বোর্ড নামে যে জিনিসটা নিয়ে ওরা করে কাজটা। তো ওই মেয়ের এই প্ল্যানচেট করার ধরনটা ছিল ডিফারেন্ট। সে মানে কিছু রিচুয়াল করে, যে রিচুয়াল গুলো আর কি ওই আউইজি বোর্ড টাইপের হয় না আর কি। তো যাই হোক, তো এরকম রুম অন্ধকার করে কিছু করে। তো করার পরে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ওরই মানে যে নাকি এটা মানে হোস্ট ছিল আর কি, ওরই মানে আপনার মানে একটু আচরণগত চেঞ্জ চলে আসছে, গলা ডিফারেন্ট, এবং সেই তখন বলা শুরু করে যে সে কেউ একজন তার উপর ভর করছে আর কি। আচ্ছা। তো বান্ধবীরা প্রথমে খুব ভয় পায়, এর মধ্যে থেকে একজন দুজন চলে যায় রুম থেকে। তো বাকিরা কথা বলার চেষ্টা করে, তার কাছ থেকে কিছু জিজ্ঞেস করে, সে উত্তর দেয়, এবং অনেকে দেখে অনেকের উত্তর মিলেও যাচ্ছে। আচ্ছা। তো এই পর্যায়ে যখন নাকি তারা জিনিসটা ভেঙে দেওয়ার চেষ্টা করে, ভয় পায় এবং বলে যে চলে যাও এসে, তো এক পর্যায়ে দেখা যাচ্ছে ঠিকই ওই জিনিসটা চলে যায় আর কি তার পেছন থেকে, এবং যখন চলে যায় ও বেহুশ হয়ে যায় আর কি, লুটায় পড়ে। তো এই ধরনের জিনিস কিন্তু অনেক সময় ওর যে প্রসিজারটা ছিল, যেটা শুনেছি রাসেল ভাই, এটা সাধারণত ওই যে অনেকে জিন আনে, তাদের কিন্তু এই ধরনের প্রসিজারের মধ্যে দিয়ে যায়, অনেক মিলে যায় আর কি ব্যাপারটা। তো যাই হোক, ও বেহুশ হয়ে যায়, যাওয়ার পরে পরদিন থেকে ও বেশ অসুস্থ হয়ে যায়, এবং অসুস্থটা মানে খুব বিছানায় পড়ে যাওয়ার মতো অবস্থা। সে উঠতে পারে না বিছানার থেকে, আচরণগত চেঞ্জ এন্ড মানে অসুস্থতা ব্যাপক ভয় পেয়ে বসে, এবং 2-3 দিনের মাথায় মানে খুব খারাপ অবস্থা। তো ওরা বলে যে তোমার বাড়িতে যোগাযোগ করে আমরা বাড়িতে দিয়ে আসি তোমাকে, তুমি এখানে থাকতে পারতেছো না। তো বাড়ির অ্যাড্রেস লিখে দেয় কোনোভাবে। তো ওই 5-7 বছর আগে তখন ইন্টারনেট কমিউনিকেশন এত ভালো ছিল না, ওরা বাড়িতে যোগাযোগ করে যে এরকম অসুস্থ আছে, তার মা বা সামওয়ান বলে যে তার তো তেমন কেউ নাই, মানে একজনই মা বা মানে মাই আছে, আর কেউ নাই আর কি এরকম। তো ওরা বলে যে এটাকে ওকে পৌঁছে দাও। তো ওদের ফ্রেন্ডদের মধ্যেই দায়িত্ব দেয় আর কি, যে তোমরা যদি পারো ওকে পৌঁছে দাও। আচ্ছা। তো জিনিসটা যেটা হয় রাসেল ভাই, ওই দিন রাতের বেলা ওর এক ফ্রেন্ড ওই বাইরে যায় ওই বাসার থেকে, ওই একা ছিল ওর সাথে। এখন বাইরে যেতেই হবে, কিছু জরুরি জিনিস দরকার আর কি, নিয়ে আসতে হবে। তো যখন বের হয়, ওকে বাসায় রেখে যায়, বলে দেখে অনেক জ্বর, তো বলে যে তুমি থাকো, আমি আসতেছি, আমি বেশিক্ষণ লাগবে না। আচ্ছা। তো বাইরে যায়, বাইরে যাওয়ার সময় ধরেন বাসার থেকে হেঁটে কিছু দূর গেছে। তো রাস্তাটার বর্ণনা এরকম ছিল যে ডান দিকে একটা গলি গেছে, আর বাম দিকে একটা গলি টাইপেরই জিনিস, কিন্তু সেখান দিয়ে মানুষ ময়লা আবর্জনা ফেলে আর কি, পুরো বেশ লম্বা একটা জায়গা। তো যখন ওখান থেকে পার হচ্ছে, তখন বলতেছে যে তখন রাত বাজে 9টা-10টা, মানে 9টা থেকে 10টা এরকম সময় আর কি। তো যাচ্ছে, হঠাৎ করে সে দেখে যে যে জায়গাটা ময়লা ফেলা হয় সেই জায়গায় একটা কালো ছায়ার মতো কিছু একটা, মানে বেশ উঁচু, ধরেন কুকুরের মতো হবে আকৃতি। তো দেখে সে মনে করেন যে একটু থমকায় যায় এটা, এবং দেখে সে যখন একটু থমকায় যায়, পরে হবে ছায়াটা কিসের ভেবে আবার একটু হাঁটে। এর মধ্যে দেখে যে ওই পাশ থেকে একটা মানুষ আসতেছে, মানুষটা একটা মহিলার মতো আর কি, মাথায় কাপড় দেওয়া বেশ। তো ও তখন ভাবে যে একটা মানুষ আসতেছে, ছায়াটা দেখে এতটা ভয় পায় না আর কি। তো সে হেঁটে যাওয়া শুরু করে মহিলাকে দেখে, মহিলার দিকেই। মহিলাটা যে কাছাকাছি যখন আসে, সে দেখে যে মহিলার চেহারার জায়গায় কিছুই নাই, পুরো অন্ধকার। আচ্ছা। পুরো অন্ধকার, এবং তখন বুক ছ্যাদ করে ওঠে, এবং সে ওই জায়গাটা হেঁটে পার হয়ে যায় দাঁড়িয়ে না থেকে। পাশ থেকে যাওয়ার সময় জাস্ট একটা বাতাসের স্পর্শ পায় এবং সে কেঁপে ওঠে আর কি। আচ্ছা। তো সে হেঁটে যায়, যে তার যে দোকানে যাওয়ার দরকার সেখানে যে সে কাঁপছিল বেশ সামনে যে, তো সে তার যা যা দরকার সেগুলো কেনাকাটা করে সে ফেরত আসে। বাসায় যখন আসে, তখনই তার মধ্যে একটা কেমন ফিলিংস হওয়া শুরু করে। বাসায় আসে, বাসায় এসে, বাসাটা কিন্তু ঠিক ওই যে জায়গাটার কথা বলছি তার থেকে 2-3টা বাসা পড়ি আর কি, 2-3টা বাড়ি পড়ি। আচ্ছা আচ্ছা। তো সেখানে যায়, সেখানে যে বাসায় যখন ঢুকে, বাসায় যে ঢুকে দেয় কোনো সারা শব্দ নেই। যে ওই রুমে যায়, যে দেখে যে ওই আপনার মেয়েটা পড়ে আছে, মানে তার যে বান্ধবী সে পড়ে আছে, এবং মানে কোনো নড়াচড়া নেই, শব্দ নেই। আচ্ছা। তো ও যে তাড়াতাড়ি বান্ধবীর কাছে যায়, দেখে হাত দিতে দেখে যে শরীরটা বেশ মানে আপনার ডিফারেন্ট, ঠান্ডা হয়ে আছে।
তো যতটুকু পালস দেখার চেষ্টা করে তাকে পালস সে পায় না, হ্যাঁ, নাকে হাত দেয়, তাকে মনে হয় সে বুঝতে পারে যে সে মারা গেছে বাইরে। আচ্ছা, তো তাড়াতাড়ি চেষ্টা করে আশেপাশে যাওয়ার এবং পাশের বাসার থেকে মানুষ ডাকার যেখানে মারা গেছে এরকম। তো ওই রাত্রেবেলায় গভীর রাতে ওদেরকে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যায়, দেখে যে সে মারা গেছে, মেয়েটা, আচ্ছা, বান্ধবীটা মারা গেছে। তো এটা নিয়ে ওদের মধ্যে বেশ আলোচনা হয়, এটা কাকে বলবে যে এরকম অসুস্থতায় মারা গেল, তারপর বাসায় নিয়ে যাওয়ার। তো ঘুরে ফিরে ওকেই ওই দায়িত্ব দেয় আর কি যাওয়ার জন্য, যদিও সে মেয়ে মানুষ, সে তো ওইভাবে যেতে পারে না। ওরা একটা এরকম আপনার ট্রাকের মতো ভাড়া করে মেয়েটার লাশটা দিয়ে দেয় এবং ওকে সাথে যেতে। তো বলে যে ও ওই একটা যে গাড়ি, লাশের গাড়ির মতো যে গাড়ি, সে ওখানে গাড়ির মধ্যে করেই যায় ওখানে ওই মেয়েদের বাসায়। তো বলছে যখন গেছে তখন যথারীতি যেগুলো মানুষের কাছে শোনে যে গাড়ি মনে হয় ভারী, এগুলো সে মনে করে যাচ্ছে এগুলো হতে পারে এটা কাল কল্পনা বা সামথিং। তো ওই গাড়ি নিয়ে ওই বাড়িতে চলে যায়। তো মানে একদম মনে করেন যে ওরা যেখান থেকে আসছে জায়গাটা খুব একটা শহরে না, বেশ গ্রামের, আপনার বিদ্যুৎ খুব কম, সাপ্লাইজ কম, মানে ওরকম না শহরে, মানে একটা পুরো গ্রাম্য অবস্থা। এবং ওই অ্যাকচুয়ালি খরচও কিছু ছিল না, তার যে আপনার যে এই যে টোটাল যে খরচটা এটা তারাই কিন্তু মোটামুটি ম্যানেজ করছে বন্ধুরা। আচ্ছা, তো ওই বাসায় যখন যায়, বাসায় যে তার বাড়ি খুঁজে বের করে, তাদের বাসার মধ্যে যে সত্যি তার মাকেই পায় শুধু। তো মা তো অনেক কান্নাকাটি করে লাশটা নিয়ে আসে, কিন্তু যখন পৌঁছেছে তখন অলরেডি রাত হয়ে গেছে। ওরা খুব একটা মানে অ্যারেঞ্জমেন্ট করতে পারে নাই ওই মানুষ যে নিয়ে যাবে সেই, যেহেতু লোক বল নাই। তো মাটা কান্নাকাটি করতেছে। তো বান্ধবীটা দেখছে যে ওই অবস্থায় ওই গাড়ির সাথে ফেরার মতো অবস্থা তার নাই। তো গাড়িটাকে ছেড়ে দিয়ে সে ওখানে থেকে যায় রাতের বেলা। তো জিনিসটা হচ্ছে রাসেল ভাই, যখন রাতের বেলা ওই লাশটা নিয়ে ওই বাড়িতে আছে, তখন গভীর রাতে মনে হচ্ছে যে বাসার আশেপাশে কারা ঘুরঘুর করতেছে। আচ্ছা, মানে মনে হচ্ছে মানুষ, একদল মানুষ, শব্দ পাওয়া যাচ্ছে এরকম। হ্যাঁ, মনে হচ্ছে যে একদল মানুষ আছে আশেপাশে। আচ্ছা, তো ওর মা তো ভয় পেয়ে যায় এবং মাটা মানে বেশ ভয় পায়, এবং বান্ধবীটাও যাকে জানলা দিয়ে উকি দিয়ে দেখে কোথাও, কিন্তু কারো দেখা পাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে অনেক মানুষ আছে এখানে। এবং এরকম চলতেছে। কিছুক্ষণ পরে এক পর্যায়ে তাদের যে মেন সদর দরজা আর কি, যে বাসাটার ভেতরে তারা আছে, ওইটার কাছে গড় 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 শব্দ হচ্ছে, কুকুরের মতো, জাস্ট লাইক একটা কুকুর যদি গড় গড় করতে থাকে এরকম। তো ওরা তো অনেক ভয় পেয়ে যায় তারা, যে মানে কি, মানে ব্যাপারটা কি, এরকম কি হচ্ছে, একটা লাশ নিয়ে বসে আছি এবং ঘরের মধ্যে টেক কেয়ার করার কিছু নেই, এরকম অবস্থায় তখন ওর মা বলে আচ্ছা তুমি ভয় পেও না, আমি দেখতেছি, আমি সামনে যাই। তো তার মেয়ের লাশ গেছে সামনে। তো যখন ও মানে যায়, মাটা এখানে ও বান্ধবীর পাশে বসে আছে, এবং তখনও তারা কিন্তু জাস্ট একটা কাপড় দিয়ে ঢেকে রাখছে, মানে এখন পর্যন্ত তাকে ওই যে গোসল করায় বা শেষকৃত্য যেটা করে সেটা কিন্তু করতে পারেনি তখন। তো এই পর্যায়ে হঠাৎ করে ফিরে এসে দেখে যে মানে বসে দেখে বান্ধবীর হঠাৎ করে মাথার কাপড়টা সরানো এবং তার দিকে তাকায় আছে ড্যাব ড্যাব করে বান্ধবীটা। প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে। চিৎকার করে এসে পরে ওর মা আসে, আবার দৌড় দিয়ে এসে দেখে যে মানে আর কি ওরকম আছে, চোখ তাকায় আছে, সামহাউ চোখ কিভাবে খুলছে কি নোজ। তো যাই হোক, পরদিন সকালবেলা ওদের হুজুর নিয়ে আসে, মৌলানা নিয়ে আসে, যিনি আর কি সৎকার করবেন আর কি। তো তিনি ওই আসার পর দেখে লাশটা, দেখে বলে যে এত শেষকৃত্য করা লাগবে এবং মহিলাদেরকে নিয়ে আসে যারা গোসল টোসল করায়। কিন্তু বলে তার আগে একটা কথা বলি, আপনার মেয়ে এমন কিছু জিনিস করতো যেটা খুব মানে ফরবিডেন ছিল, বা এটা মানে খুব খারাপ ছিল, যে নিষিদ্ধ কাজ, যেটা আর কি আপনার লাইক ব্ল্যাক ম্যাজিক টাইপের, কুফরি কালাম টাইপের যেটা করতে, এবং এটার কারণেই কিন্তু তার এই সর্বনাশগুলো হচ্ছে, উল্টাপাল্টা ভাবে সে করে, খুবই মানে বাজে একটা জিনিস। এবং তাকে ওই হুজুর বলে যে আপনাদের এখন কিছু করার নেই, যেটা হচ্ছে দোয়া করতে পারেন তার জন্য, সে যদি ঠিক মতো চলে যেয়ে থাকে তাহলে হয়তো সেটা সে ক্ষমা পাবে, আর যদি ঠিক মতো যাওয়ার পরে না পায় তাহলে সেটার বিচারক না হবে। তবে আপনাদের কিন্তু মানে আপনার মেয়ে যেগুলো করতে সেই জিনিসগুলো আপনাদের জ্বালাবে। পরদিন তার সৎকার করা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাসেল ভাই, মেয়েটা যেটা ওর বান্ধবী যেটা ছিল, সে যখন ফিরে যায় সে বলে যে এরপর থেকে প্রায় ওই যে জায়গাটা দিয়ে রাস্তা দিয়ে পার হয়েছে বেশ কিছুদিন, মানে সে বলে হোস্টেলটা ছেড়ে দেয় সৎকারের পরে, সৎকারের পরে ওই হোস্টেলটা পরে তারা ছেড়ে চলে যায় আর কি। হ্যাঁ, কিন্তু যে কয়দিন ছিল বলে ওই জায়গা দিয়ে হাঁটতে গেলে সে ছায়া এবং ওই মহিলাকে তারা দেখতোই ওখানে। আচ্ছা, ওই যে কাপড় মাথার মধ্যে মুখ চেহারা দেখা যায় না, সেটাকে সে দেখতো, এবং সে ওই বাসার ওই পাশ থেকে যাওয়াই বন্ধ করে দিয়েছিল পরে। এবং মানে একটা মানে খুবই একটা হরিফিক জায়গা, সে একটা বর্ণনা দিচ্ছে একটা রাস্তার, বাট বলতে যাচ্ছি না এটা ভাই। এখন যে কাহিনীটা বলবো, এই কাহিনীটার মনে হয় কিছু অংশ আমি আগে বলেছি, অনেক আগে। লাইক আজকে যেহেতু ভূতখণ্ডের বার্থডে, আমি চাচ্ছি সেই ঘটনাটা বেশ সুন্দর করে প্লিজ রিকল করতে, প্লিজ। অনেকে নতুন শ্রোতা আছে, অনেকে ভালো হয়। এই ঘটনা হচ্ছে আমার এক আন্টির বাসা নিয়ে, যেটা ছিল বাবর রোডে। প্রথমে বাসাটার পরিচয় দিই, কারণ মোহাম্মদপুর অনেক পুরনো জায়গা। একটা সময় সেখানে পাকিস্তান আমলে হাউজিং তৈরি হয়েছিল, বিভিন্ন বাড়ি ঘর, এবং বাবর রোড
রোড, হুমায়ুন রোড, ইকবাল রোড, এসব জায়গায় অনেক বড় বড় বাড়ি ছিল তখন। সো যে বাসাটা আমার আন্টি নিয়েছিল সেটা রিনোভেট করে নেওয়া, সেটা হচ্ছে পাকিস্তান আমলের বাসা, এবং যুদ্ধের সময় সেখানে পাকিস্তান আর্মি ক্যাম্প করেছিল। এবং সেই বাসাটার আমরা যখন দেখতে যাই তখন আমি খুব ছোট, আমি মনে হয় ক্লাস 2-তে পড়ি বা সামথিং লাইক দ্যাট। তো যে দেখি যে বাসার মধ্যে তখনও গুলির স্পট ছিল দেয়ালের ভেতরে, যে গোলাগুলি হয়েছে এবং ওইটার কিচেনের মধ্যে একটা আলাদা চুলা তৈরি করা ছিল যে আর্মিরা যে এখানে কিছু রান্না করতো আর কি। ওরকম একটা অবস্থা থেকে আমার খালু সেটা আপনার ভাড়া নেয়, পুরো 2 তলা বিল্ডিংটাই, এবং বিশাল প্রায় 5 কাঠা জায়গার মধ্যে, 5 কাঠা জায়গা ঢাকার মধ্যে বেশ মোটামুটি বেশ, এবং পুরোটাই বাড়ি আর কি। তো বাড়িটাকে রিনোভেট করা হয় এবং রিনোভেশনের সময় যারা থাকতো ওই বাসায় তারা বেশ ভয় পেত। আমার মামা ছিলেন, আমার সেজ মামা, উনি খুব সাহসী মানুষ। তো উনি নিজেই বলতো যে এই বাসাটার মধ্যে কেমন দিন একটা ব্যাপার আছে, বাসাটা রাতের বেলা কথা বলে, এরকম একটা ব্যাপার। সেজ মামা তখন স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট মনে হয়। তো উনি বলতো, যাই হোক, তো বাসাটা যখন রিনোভেট করা হয় তখন পুরো বাড়িটা তৈরি হওয়ার পর আমার খালা ওই বাসা ওঠেন, আঙ্কেল আন্টি, এবং ওই বাসাটায় বেশিরভাগ টাইমে দেখা যাচ্ছে আন্টির একাই থাকা পড়তো, কারণ আঙ্কেল থাকতো বিজনেসের কাজে বাইরে, এবং মাঝে মাঝে দেখা যেত আমার মামা বা আমার আঙ্কেলের ভাই আসতো, কিন্তু কেউই কিন্তু আসলে থাকতো না, সবাই ওই আন্টিরই থাকা পড়তো বিশাল বাড়ি। তো তখন মানে আমার কাজিন যে হবে সে পেটে আমার খালার। তো একদিন রাতের বেলা আমার খালা আমাদের বাসায় চলে আসছে, তখন হচ্ছে রাত বাজে 10টা, সেরকম সময় রিক্সা করে চলে আসছে। আমার ছোট কাল যেহেতু আমার মনে আছে কিছু কিছু। তো উনি এসে বলতেছে খুব ভয় পাইছে আর কি। আম্মাকে বলতেছে যে আবার মানে আমি ভয় পাইছি, কি ব্যাপার? আম্মা জিজ্ঞেস করছে কি ব্যাপার, কেন, কি হয়েছে? তো বলতেছে আন্টি রুমের মধ্যে শুয়েছিল, আন্টির বাসার অপোজিটে একটা নার্সিং হোম ছিল, এবং ওই নার্সিং হোমটাতে মানে অনেক রোগী প্রায় মারা যেত আর কি। তো আন্টি শুয়ে আছে, তো হঠাৎ নাকি উনি শুনে ওনার বাসার সামনে যে বারান্দাটা ছিল, ওনার বাসার 3 দিকে ঘেরা বারান্দা ছিল আসলে, মানে সামনে পাশে 2 দিকেই বারান্দা, এবং রাস্তার অপর পর একটা নার্সিং হোম, আর এই পাশে হচ্ছে একটা খোলা আবার একটা বাংলো বাড়ির মতো পাশে। তো উনি ওনার বেডরুমটার পাশে হচ্ছে বারান্দা, বারান্দাটা খোলা, কোমর পর্যন্ত রেলিং দেওয়া, তারপর কিছু নেই। ওনার মনে হচ্ছে যে ওনার বারান্দার মধ্যে কেউ ফিসফিস করে কথা বলতেছে, 2 জন মানুষ। আচ্ছা। এবং একটা নারী কণ্ঠ, একটা পুরুষ কণ্ঠ, কি বলতেছে, এবং ফিসফিসানি গুলো টানা টানা সরে গেল। আচ্ছা। তো উনি বেশ ভয় পেয়েছে, ভয় পেয়ে উনি চিন্তা কে কথা বলে বারান্দার মধ্যে এরকম দাঁড়ায়। উনি আস্তে করে পর্দা সরাইছে, সরাই দেখে কেউ নাই, ছায়ার মতো সরে গেল ওখান থেকে। পরে উনি যখন দরজা খুলছে দেখে কেউ নাই, পুরা নিশুতি, কারণ ওইখানে রাত 9:30, 10টা, ওই সময় অনেক রাত হয়ে যেত, সেই আগের আমলের কথা বলছি, তখন আমি খুব ছোট। তো আন্টি ভয়ের চোটে ওই বাসায় আর থাকতেই পারে না, প্রচন্ড ভয় পায়, ভয় পেয়ে আমাদের বাসায় চলে আসে, এবং তখন কিন্তু বাসায় ফিরতে হবে, বাসা তো রেখে আসছেন। তো তখন আমার মনে আছে আমাকে ছোটকালের সাথে করে নিয়ে যায় আন্টি, নিয়ে যায় রাতের বেলা, উনি আমাকে শোয়াই দিয়ে তারপর উনি ছিলেন। তো খুব ভয় পাচ্ছিলেন, এবং ওই বাসাটা রাসেল ভাই, আমি যখন ছোট আমারও মনে হতো আমি যখন উঠে যদি আন্টির বাসায় কখনো এই রুম থেকে ওই রেস্টরুমে যেতাম, আমার মনে হতো কেউ একজন বসে আছে ওখানে, ঠিক মানে ওই যে যেখানে ড্রয়িং রুমটা ছিল, ড্রয়িং রুমের সাইডে মনে হতো কেউ বসে আছে ঘাপটি মেরে। বাসাটার মধ্যে কেমন উৎফট শব্দ শোনা যেত, মনে হতো কেউ মানে হঠাৎ করে জোরে শ্বাস নিতেছে, ঢেক তুলতেছে, হ্যাঁ মানে গড় করতেছে, মানে উৎফট শব্দ, বিশেষ করে রান্নাঘরের সাইডটা বেশি। এবং আমার নিজের চোখে দেখা যায় রান্নাঘরে যে গোলাগুলি মানুষ মারছে, যে ইগুলো ওখানে ছিল, স্পট গুলো ছিল। যাই হোক, ওই বাসার ঠিক নিচতলায় একটা ফ্ল্যাট ছিল পাশে, ওইখানে একজন মহিলা থাকতো। উনি আন্টিকে বলছে যে ওইখানে উনি শুয়ে আছে রাতের বেলা। হঠাৎ করে উনি দেখে যে ওনার যে রুম, ওই বাসার রুম থেকে একটা ছায়া মূর্তি আসছে, মানুষের মতো পুরো আসছে, এসে ওই উনি শুয়েছিল ওনার পায়ের কাছে এসে বসছে, এবং উনি প্রায় নাকি ওখানে শুধু দীর্ঘশ্বাস শুনত, যে মানুষ দীর্ঘশ্বাস দিচ্ছে, এরকম দীর্ঘশ্বাস দিচ্ছে। তো ওইটা উনি দেখলো ছায়া মূর্তি আসলো, এবং এসে ঠিক ওনার পায়ের কাছে, মনে হলো যে খাটের পায়ের কাছে হাঁটু কেড়ে বসলো, যেরকম বসে একদম হু হু করে মানুষের মতো কান্না শুরু করলো। আচ্ছা। এবং সাউন্ড আসতেছে, হু হু করে কাঁদতেছে। উনি ভয়ে অসাড় হয়ে পুরো বেহুশের মতো হয়ে গেছিল। এবং তারপরে ওনারা যেটা ফাইন্ড আউট করলো, ওনারা পরবর্তীতে, আমার আঙ্কেল আসলে খুব একটা বিশ্বাসী এসব দিকেই ছিলেন, উনি
প্রেশার দেয় নাই, বাট ওনারা মনে করলো যে বাসাটার মধ্যে কোনো ঝামেলা আছে। ঝামেলা হাহাকার বা কিছু আছে। আমার খালা জোর করেই আমার কাজিন হওয়ার আগে ওখান থেকে মুভ করে চলে যায় বাসাটা থেকে। আচ্ছা। এবং বাসাটা কিন্তু আমি তারপর অনেকদিন দেখেছি বাসাটা খালি পড়েছিল। ওই বাসায় যে আপনার কি কোনো ফিলিং হয় কখনো? আমি তো এখন তো আর যাই না, ওই বাসা তো ছেড়েই গেছিল, বাট ওই বাসাতে আমি যখন যেতাম ওই জায়গাটায়, আমি যখন চলেছিলাম, আমি তখন সবসময় আমার একটা ভয় লাগতো। আমি কিন্তু ছোটকালে এত ভীতু ছিলাম না। আচ্ছা। মানে আমার কাজিনরা জানে যে আমার যে কাজিন গুলো মানে আমার সাথে কমিউনিকেট করার মতো বয়স আছে, তারা জানে আমি কিন্তু এই ভূত টুত নিয়ে ছোটকালে খুব একটা ভয় পেতাম না। তো আমার কিন্তু ওই বাসাটায় গেলে একটা আজব ফিলিং হতো এবং ভয় পেতাম। হ্যাঁ, মানে ওই বললাম তো যে ওখানে করিডোর দিয়ে হাঁটলে ঠিক রান্নাঘরের কাছে গেলেই মনে হতো যে কিছু একটা ওখানে আছে, এবং মানে খুবই মানে একটা এই জিনিস। আর এই ছায়ামূর্তি টাইপের জিনিসটাকে আমি বিশ্বাস করি রাসেল ভাই, আমার জীবনে মানুষ তো অনেকে বলে যে ভূত দেখা বা কিছু, হয়তো আমি সামনাসামনি ওইভাবে না দেখলেও এই ছায়া জিনিসটাকে, ছায়া মূর্তি বা ছায়া, এই জিনিসটাকে আমি অনেকবার আমার জীবনে দেখেছি। আচ্ছা। এবং এটা আমি একদম হলপ করেই বলতে পারি, যেহেতু আমি স্পষ্ট দেখেছি। দেয়ার ইজ নো ওয়ে অফ ডিনাইং দিস থিং। ওকে রাসেল ভাই, এই ঘটনাটা, এটা একটা পুলিশম্যানের ঘটনা। জি জি, এটা ভালো। আমি চিটাগাং থেকে শেয়ার করেছে, মানে তার নাম বলতে কোনো সমস্যা নেই, সে আমাকে নামটা ইনফ্যাক্ট শেয়ারই করতে বলছে। আচ্ছা। ওর নাম হচ্ছে ইকবাল হাসান শিবলু। হি ইজ এ পুলিশম্যান, সে চিটাগাং এর বাড়ি, এবং তার ঘটনাটা হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রামের কোন একটা জায়গার। ওরে বাবা। হ্যাঁ, তো ওদের নাকি পুলিশ ক্যাম্প করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, তো ওই ম্যান্ডেটরি আর কি, যেতেই হবে। তো ওখানে তার ডিউটি পড়ে। তো একদিন রাতের বেলা ওরা 4 জন বের হয়েছিল আর কি, 4 জন পুলিশম্যান। এই আপনার কিন্তু এটাও যদি মানে এটা তো আপনার চাকরি বা এরকম রিলেটেড কিছু না নিশ্চয়ই, মানে মানে আমি খুব বেশি প্রাইভেট কোনো ইয়ে না, প্রাইভেট না, হি জাস্ট মানে অনেকে নাম শেয়ার করতে চায় না। ঠিক আছে, সে নিজেই রিকোয়েস্ট করেছে। এটা হচ্ছে আপনার ক্যাম্পের বাইরে ঘটেছে? ক্যাম্পের বাইরে ঘটেছে, অবশ্যই অবশ্যই, এরকম কিছুই না। বাইরে সে পেট্রোল করছিল, পেট্রোলিং আর কি, তারা 4 জন টহল করছে। তো হেঁটে হেঁটে যাচ্ছে, এবং পার্বত্য চট্টগ্রামে জানেন এমনি তো নিশুতি, রাতের বেলা একদমই মানে ঘুরঘুরটা অন্ধকার হয়ে যায়। তো এরকম ওরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেছে। তো জায়গাটার মধ্যে আপনার দোকান, কয়েকটা দোকান, পাশাপাশি 4টা দোকান, মাঝখানে নাকি মানে ওঠার সিঁড়ি আছে, কেউ বলে দোকানের উপরে সিঁড়িতে ওঠা যায়। দোকানের কাছে যখন আসছে তখন একটা মানে একটা গান, অনেকটা আপনার মানে কান্না টাইপের গান। হ্যাঁ, মানে খুব মানে বিলাপ করছে টাইপের একটা কান্না ভেসে আসতেছে। তো এটা শুনে ওরা ভয় পেয়ে গেছে 4 জনই, মানে একটু মানে মানে আপনার চমকায় উঠছে যে ব্যাপারটা কি, এরকম গান গাচ্ছে কে। তো ওদের মধ্যে একজন বলতেছে যে এখানে একটা পাগল আছে, পাগল মহিলা, সে হয়তো গাচ্ছে কোথাও। যেটা চেক করার জন্য ওদের মধ্যে 2 জন উঠে যায় সিঁড়ি দিয়ে আর কি উপরে। আচ্ছা। তো সিঁড়ি দিয়ে যখন উঠতেছে গানের শব্দটা বাড়তেছে। হ্যাঁ, তো উঠতে উঠতে যে একদম ছাদে উঠছে, তখন গানের শব্দটা আর কি খুব বিজাতীয় সুরে গানটা হচ্ছে। হ্যাঁ, মানে সাধারণ কোন সুর না, মানে আপনি শুনলে একটু গা ছমছম করে উঠে, ভয় লাগে। এবং নিশুতি রাতে পাহাড়ি এলাকায় এরকম। তো তখন ওর হাতে ফ্ল্যাশ লাইট ছিল, তো আপনার টর্চ মেরেছে, মারার পরে দেখে যে ওই মহিলাটাই। কিন্তু আজব ব্যাপার হচ্ছে তার কোলে একটা বাচ্চা। ওই পাগলের কিন্তু কোনো বাচ্চা টাচ্চা কিছু নাই। আচ্ছা। এবং গ্রামেরও কেউ বাচ্চা ওই পাগলকে দেবে না। হ্যাঁ, এবং 2 জনই মানে ওই টর্চের দিকে ভয়ার্থ ভাবে তাকিয়ে আছে, এবং গানটা থেমে গেছে, এবং তাদের চোখের মধ্যে এমন একটা দৃষ্টি ছিল যেটাতে নাকি সে একটু ঘাবড়ে যায়। আচ্ছা। দো হি ইজ এ পুলিশম্যান, সে ঘাবড়ে যায়, এবং তার সাথে তখন পাশে যিনি ছিলেন তাদের এক সিনিয়র ভাই আর কি পুলিশের, তিনি বললো যে আমরা নেমে যাই, ওখানে থাকা ঠিক হবে না, মানে একটু অ্যাবনর্মাল জিনিসটা। তো আস্তে আস্তে সিঁড়িতে নেমে আসে, এবং আর পরে ওই শব্দটাও থেমে যায়। আচ্ছা। তো পরে দেখে যে ওখানে আর কেউ নাই, পরে যে দেখে এরকম কেউ নাই ওখানে। হ্যাঁ, তো কেউ নাই না ওখানে, কেউ নাই। এটা হচ্ছে তার পুলিশ লাইফের একটা এক্সপিরিয়েন্স। এটা মানে সে বলছিল যে আমার এক্সপিরিয়েন্স আছে কিছু, তার মধ্যে একটা শেয়ার করলো আর কি আজকে।